জি আলামিন ভাই করেন। ভাইয়া, জি এই প্রো অ্যাডভাইজার আর অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার বলেও কি কিছু আছে? হ্যাঁ আছে আছে। আপনি মানে প্রথম হচ্ছে প্রো অ্যাডভাইজার আগে হবেন, তারপরে সে আপনি অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার এক্সাম দিতে পারবেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আলামিন ভাই আপনাকে আমি একটা লিংক দিব, এই লিংকটাতে আগে ঢুকবেন। এই লিংকটা আপনাদের মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার থেকে সবাই এই লিংকে ঢুকবেন। সবাই একটু লিংকটা দেখেন, এই লিংকে ঢোকেন। আপনাদের মেসেঞ্জারে যান, মেসেঞ্জারে গিয়ে এই লিংকে ঢুকেন, লিংকে ঢুকে সাইন ইন করেন, সাইন ইন, সাইন ইনে যান, সাইন ইন। হ্যাঁ এখানে গিয়ে ক্লিক করেন এখানে। হ্যাঁ, ক্লিক করেছি। হয় না? না হলে সাইন আপে যান, সাইন আপে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, এখানে ক্লিক করার পর একটু নিচে নামেন, স্ক্রল ডাউন করে নিচে নামেন। নিচে নেমে এই যে দেখেন এখানে সাইন ইন আছে, সাইন ইন ইন করেন, সাইন ইন। হ্যাঁ এখানে ক্লিক করে আপনি যে এই অ্যাকাউন্ট দিয়ে কি আপনি কুইক বুকস অ্যাকাউন্ট করেছিলেন? জি। তাহলে এখানে পাসওয়ার্ড দেন, এটার পাসওয়ার্ড দেন, যেটা দিয়ে আপনি কুইক বুকসে লগ ইন করেন ওইটারই পাসওয়ার্ড দেন। আপনার অ্যাকাউন্ট মানে এটা মনে হয় এটা দিয়ে করা নাই মনে হয়। কি লিখছে? দ্যাট ডিড নট ওয়ার্ক। আচ্ছা, আপনি শিওর যে এই ই দিয়ে আপনি কুইক বুকসে অ্যাকাউন্ট করেছিলেন? এটাই তো মনে হয় ভাই, একটু একটু কনফার্ম হয়ে নেন। জি। না, এটা হচ্ছে কুইক বুক। আপনার কুইক বুকস এর অ্যাকাউন্টই লাগবে, কিন্তু আপনি যে নরমালি যে কুইক বুকসে অ্যাকাউন্ট করেছিলেন ওই অ্যাকাউন্টস এর ইমেল আইডি কিন্তু লাগবে। আপনি যে আইডি দিয়ে কুইক বুকস অ্যাকাউন্ট করেছিলেন, ক্লায়েন্ট অ্যাকাউন্ট, যেটা দিয়ে আপনি সাইন ইন করতেন, হ্যাঁ ওই ইমেল আইডিটাই লাগবে। এবং পাসওয়ার্ড দিয়ে এবং সাইন ইন করেন। এখানে জানতো হেল্প মি সাইন ইন, এখানে জানতো এই যে এখানে উপরে উপরে উপরে, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে লেখেন নো থ্যাঙ্কস। আপনি আবার ক্লিক করেন, কন্টিনিউ। আচ্ছা, এখানে আবার ক্লিক করেন, ওখানে আবার ক্লিক করেন, উপরে 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 এই যে ইমেইলে, হ্যাঁ এখানে ক্লিক করেন।
ওই মেইলে ঢুকে ভেরিফিকেশন কোড নাম্বারটা নিয়ে আসেন। আলামিন ভাই বোঝা গেছে যে জেরো শুরু করার পরে আর কি বুকে ঢোকে না। এখানে কোড নাম্বারটা নিয়ে ওখানে ই করেন, পেস্ট করেন। হ্যাঁ, এখানে পেস্ট করেন। এখন কন্টিনিউ দেন। আচ্ছা, নিউ পাসওয়ার্ড উপর নিচে আসেন তো দেখি, নিচে আসেন তো, স্কিপ করা যায় কিনা, নিচে আসেন, স্কিপ করেন, স্কিপ করেন। পাসওয়ার্ডটা ঠিকই আছে, কি আসছে? আবার কন্টিনিউ দেন তো। কন্টিনিউ দেন। এখন ক্রিয়েট ফার্ম লেখেন, ক্রিয়েট ফার্ম। এখানে একটা কোম্পানির নাম লেখেন, আপাতত একটা লেখেন, পরে নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আপাতত একটা কোম্পানির নাম লেখেন, আপনার নামই লেখেন, সমস্যা নাই, আপনার নামই লেখেন। আপনারা সবাই দেখেন, উনি যেভাবে করতেছে ওইভাবে আপনারা অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলে ফেলবেন। নিচে আসেন, ভ্যালিড কোড নাম্বার দিতে হবে, পিন কোড নাম্বার। কোড ওটা তো ভ্যালিডিটি ওটা 1215। আচ্ছা, আপনি ওটা না দিয়ে আপনি দেন, আমি যে দাঁড়ান 1 মিনিট, ইউএস এর একটা কোড নাম্বার দেন, বাংলাদেশের না। এখানে লেখেন 1 মিনিট 73301 লেখেন, 73301। হ্যাঁ, এখন দেন, এখানে ভ্যালিড, এটা তো আপনার বাংলাদেশের জন্য ভ্যালিড। এখানে লেখেন 5 জন লেখেন, লেখেন 5, মানে নাম্বার অফ ফুল টাইম এমপ্লয়ি ধরে নিলাম 5 জন। ফিনিশ দেন, ফিনিশ। এই হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন। আপনারা যে অ্যাকাউন্ট এখন করলেন, এই অ্যাকাউন্টটা আপনাদের লাইফ টাইম থাকবে, এই অ্যাকাউন্টের কোনো মেয়াদ শেষ হবে না। লেটস গো দিয়ে দেন। অর্থাৎ এই অ্যাকাউন্টের মেয়াদ কখনো শেষ হবে না। এইখানে আপনাদের যদি কোনো ছোটখাটো বিজনেস থাকে তাহলে এখানে আপনারা হিসাব রাখতে পারবেন। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি এই অ্যাকাউন্টটা ফ্রি পাবেন, এখানে কোনো ট্রায়াল পিরিয়ড নাই। ক্রস মার্ক দিয়ে কেটে দেন, এরপর আমি যেখানে যেতে বলি সেখানে যাবেন। এটা কোনো কিছু প্রয়োজন আছে না, আপনি ক্রস দিয়ে কেটে দেন। আচ্ছা, প্রথমত আপনারা এইভাবে আগে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনাদের আগে যে অ্যাকাউন্ট ছিল ওই ইমেল আইডি দিয়ে আপনি খুব সহজে লগ ইন করবেন, কারণ নতুন করে যদি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করেন এটা সহজে করা যায় না, অনেক প্রবলেম। যেহেতু আপনার আগের ইমেল আইডি দিয়ে করা যাবে, আপনার অ্যাকাউন্ট যেহেতু আগে থেকেই ছিল, ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি এই যে আলামিন ভাই যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো, আমি ওনাকে দিয়ে করানোর উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমার অলরেডি আছে, আমি তো এই ফাংশন গুলো আমি আর পাবো না, সেই জন্য একদম ফার্স্ট টু লাস্ট আমি ওনাকে দিয়ে করাইলাম, যাতে আপনারা, এবং এটা আমি রেকর্ডিং করেছি, আপনারা যারা আছেন আজকে ক্লাসের পরে এইভাবে আপনারা অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করে নেবেন, এবং এটা আপনাদের জন্য লাইফ টাইম ফ্রি। এটা গেল অ্যাকাউন্ট। এখন
আমি কিভাবে এক্সাম দিব এবং এক্সামের জন্য আমি প্রিপারেশন কিভাবে নিব, এটার জন্য আপনি এই দেখেন প্রো অ্যাডভাইজার, আলামিন ভাই প্রো অ্যাডভাইজারে যান। প্রো অ্যাডভাইজার, এই যে দেখেন, এই যে আপনার নেভিগেশন প্যানেল, যেটা আমরা নেভিগেশন প্যানেল শিখে আসছি কোনটা, এখানে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করে ট্রেনিং এ যান, এখানে ক্লিক করেন, ট্রেনিং এ যান। ট্রেনিং এ গেলে এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, হ্যাঁ এখানে আসলে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে এক্সাম আপনাকে দিতে হবে। কোথায় গেলে দিবেন আমি বলতেছি। আপনি এই যে দেখতে পাচ্ছেন অনলাইন কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন, ঠিক আছে, এখানে এসে হ্যাঁ এখানে একটু নিচে নামেন, এই দেখতে পাচ্ছেন টেক এক্সাম। এখানে আপনি যখন প্রথমে এক্সামটা দিবেন তখন টেক এক্সামে যাবেন, ঠিক আছে, এক্সামে যান, আমি বলতেছি টেক এক্সামে যান, সমস্যা নেই। যখন এক্সাম দিবেন একদম টেক এক্সামে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়টা মডিউল আছে, 5টা মডিউল। আমি যখন দিয়েছিলাম তখন 6টা মডিউল ছিল। এখানে মডিউলে কি বলা আছে, এখানে 5টা মডিউল, প্রত্যেকটা কোশ্চেন দেয়া আছে, দেখেন এখানে প্রথমে সেকশন 1 এ 17টা, সেকশন 2 তে 15টা, সেকশন 3 তে 16টা, সেকশন 4 এ 16টা, সেকশন 5 এ কত আছে, 16টা। হ্যাঁ এখানে প্রত্যেকটা সেকশন আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং আপনি 3বার অ্যাটেম্প নিতে পারবেন। ধরেন আপনি প্রথম অ্যাটেম্প নিলেন, এই 5টা এক্সাম দিলেন, দেওয়ার পরে আপনি সাবমিট করার পরে হয়তোবা আপনি 2টা পাস করছেন আর বাকি 3টা ফেল করছেন, তাহলে 2টা আপনার আর দিতে হবে না, তাহলে বাকি 3টা আবার দিতে হবে, ঠিক আছে। সো বাকি 3টার মধ্যে আপনি হয়তোবা একটা পাস করছেন, 2টা ফেল করছেন, তখন থার্ড টার্মে আপনাকে প্রথম 3টা আর দিতে হবে না, লাস্টে যে 2টা ফেল করছেন ওই 2টা আপনি দিবেন। ওই 2টা যদি লাস্ট টার্মে গিয়ে পাস করতে পারেন তাহলে আপনি মানে প্রো অ্যাডভাইজার অর্থাৎ কুইকবুকস প্রো অ্যাডভাইজার আপনি সার্টিফাইড। আর যদি আপনি লাস্ট টার্মে গিয়ে দেখা গেল যে আপনি একটা পাস করছেন আর একটা ফেল করছেন, তার মানে আপনি 4টা পাস আর একটা ফেল 3 অ্যাটেম্পটস নেওয়ার পরে, এরপরে আপনি আগামী 2 মাসে আর পরীক্ষা দিতে পারবেন না, অর্থাৎ 60 দিন আপনি সাসপেন্ড। 60 দিন পরে আপনাকে আবার শুরু থেকে এক্সাম দিতে হবে, ঠিক আছে, শুরু থেকে এক্সাম দিতে হবে। আর এখানে এক্সামটা হবে, আপনি স্টার্ট সেকশনে যান, ভয় পাওয়ার কারণ নাই, আমি বলতেছি কি করতে হবে। এখানে যান, লেখেন স্টার্ট সেকশন, যখন আপনারা এক্সাম দিবেন এখানে লিখবেন স্টার্ট সেকশন, ক্লিক করেন। না না এখানে ক্লিক করেন, লিখতে হবে না। ক্লিক করার পর এখানে দেখেন আপনার গাইডলাইন দেওয়া আছে যে আপনাকে এখানে 80% মার্ক পেতে হবে প্রত্যেকটা সেকশনে, 80% মার্ক আপনাকে প্রত্যেকটা সেকশনে পেতে হবে। এরপরে আপনি এক্সাম দেওয়ার জন্য স্টার্ট যে গেট স্টার্টেড এ ক্লিক করেন, গেট স্টার্টেড এ ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ এখানে একটা আপনার আসছে, দেখেন হুইচ টু ফিচার, 1 নাম্বার কোশ্চেন কিন্তু এটা, হুইচ টু ফিচার ইন কুইকবুকস অনলাইন ক্যান হেল্প এ প্রফেশনাল সার্ভিস কোম্পানি ট্র্যাক প্রফিটেবিলিটি বাই ক্লায়েন্ট। এখন এখানে যে আরেকটু নিচে নামেন, এখানে কয়টা প্রশ্ন আছে, 5টা, এই 5টার মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে 2টা, ঠিক আছে। ধরেন আপনি এখানে কি লিখছে, হুইচ ফিচার কুইকবুকস অনলাইন ক্যান হেল্প প্রফেশনাল সার্ভিস, আচ্ছা আপনি এখানে ধরেন লেখেন লেখেন প্রফিট এন্ড লস বাই কাস্টমার রিপোর্ট এবং আরেকটা লেখেন কাস্টমার স্টেটমেন্ট, এই দুইটা চেক মার্ক করেন, টিক মার্ক দেন, হ্যাঁ টিক মার্ক দেন, উপরেরটা দেন, হ্যাঁ 2টা দিবেন। এখন নিচে নামেন, নিচে নামেন, হ্যাঁ নিচে নেমে এই যে এখানে নেক্সট এ ক্লিক করেন। এখন আবার সেকেন্ড যে আপনার অ্যানসার মানে প্রশ্নটা সেটা চলে আসছে, এখানে হুইচ 4 লিস্ট টাইপ ক্যান বি ডিরেক্টলি ইম্পোর্টেড ইনটু কুইকবুকস অনলাইন ফ্রম এক্সেল, মানে আপনি এক্সেল থেকে সরাসরি আপনি কুইকবুকস অনলাইন ইম্পোর্ট করতে পারবেন, এরকম 4টা টাইপ এখানে দিতে হবে।
যেমন আপনি রিকারিং ট্রানজাকশন পারবেন নাকি কাস্টমার পারবেন, প্রোডাক্ট এন্ড সার্ভিস, ক্লাসেস, লোকেশন, ভেন্ডর, এইগুলো তার মানে কি আপনি এখানে যেগুলো দিচ্ছেন বা দেখতেছেন সবগুলো কি আপনার কুইকবুকস এর যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোর উপরে কিন্তু আপনার কোশ্চেন গুলো হচ্ছে। আমি কি বুঝাতে পারলাম? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে আপনার ফাংশন গুলোর উপর ভিত্তি করে হচ্ছে। সো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন। এখন এক কাজ করেন, আপনি নিচে নামেন, উপরে ওঠেন তো দেখি, উপরে ওঠেন। হ্যাঁ, আপনি লিপ এক্সাম দেন। আপনি সিস্টেম বুঝছেন তো? এখন আপনার সাবমিট করার দরকার নেই। হ্যাঁ, লিপ এক্সাম দেন, দিয়ে আপনি লিপ এক্সাম এখানে ক্লিক করেন। এই যে লিপ, হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি যে জাস্ট দেখলেন এটা আপনার কোনো অ্যাটেম্পটের মধ্যে কিন্তু আসে নাই, ঠিক আছে? এবং এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, ইংলিশ টেস্টের মতো এতটা মানে আপনার অত বেশি সিকিউ না। যেমন আপনি এখানে ক্লিক করে অন্য ট্যাবে কিন্তু যেতে পারবেন, আপনাকে সাথে সাথে ফেল করবে না, অন্য ট্যাবে যেতে পারবেন। পাশাপাশি আপনার এখানে বলা আছে কত মিনিট, 43 মিনিট আপনাকে 17টা প্রশ্নের আনসার দিতে হবে। এখানে টাইম কাউন্টডাউন হয় না, ঠিক আছে? আপনি 43 মিনিটের জায়গায় 1 ঘন্টার বেশিও যদি লাগে কিন্তু সে আপনাকে টাইম আউট করে দিবে না, ঠিক আছে? এই ফ্লেক্সিবিলিটি এখানে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে আপনার এক্সাম গুলো দিবেন, আপনার প্রিপারেশন তো নিতে হবে। এন্ড প্রিপারেশন নেওয়ার জন্য কি করবেন? আপনি ব্যাগে আসেন, আলামিন ভাই একটু ব্যাগে আসেন। আচ্ছা, ব্যাগে আসেন, আমি আপনাকে এক কাজ করি, আমি দেখাই। হ্যাঁ, ব্যাগে এসে আপনি এই যে মডিউলে যান, এই যে দেখেন রাইট সাইডে কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন 2 মডিউলস, এখানে ক্লিক করেন। আরেকটা জিনিস, একটু নিচে নামেন, একটু নিচে নামেন, দেখেন আপনি এটাতে টেক এক্সাম লেখা আছে আর বাকিগুলো কি লক হয়ে আছে কিন্তু। এই দেখেন কুইকবুকস অনলাইন অ্যাডভান্স সার্টিফিকেশন, তার মানে আপনাকে অ্যাডভান্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার মানে যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে আগে ওই আগেরটা পাস করতে হবে। হ্যাঁ, আপনি ধরে নেন এটা হচ্ছে পার্ট 1, এটা পার্ট 2, ঠিক আছে? সো পার্ট 1 কমপ্লিট না করলে আপনি 2 তে যেতে পারবেন না। এই জন্য উপরেরটা আগে পাস করে নিতে হবে, দেন হচ্ছে আপনার সেকেন্ড। এবং পেরোল সার্টিফিকেশন এটা একেবারে নিউ, নতুন আসছে, এই যে 2021 এর একদম লাস্টের দিকে এই ফিচারটা নিয়ে আসছে। এটার উপরে সার্টিফিকেশন আগে ছিল না, আগে এই দুইটাই ছিল, যে কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন আর হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেশন, এই দুইটা ছিল। কিন্তু এই কিছুদিন হচ্ছে আপনার ওই কিছুদিন মানে 2-1 মাস, 2 থেকে 3 মাস হয়েছে মেবি, পেরোল সার্টিফিকেশন যে অপশনটা এটা নিয়ে আসছে। তার মানে এটা পাস করলে আপনি এই দুইটাই এনাবল হয়ে যাবে আপনি এখানে এক্সাম দেওয়ার জন্য। এখন আপনি এক্সামের জন্য প্রিপারেশন কিভাবে নেবেন? প্রথমত প্রিপারেশন নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করেন, এই যে রাইট লেফট সাইডে সার্টিফিকেশন, এখানে 2 মডিউল লেখা আছে, এখানে এটার উপরে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলে এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার স্টাডি আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, আমি দেখাচ্ছি এখন, আপনি একটা কাজ করেন, আশা করি যতটুকু এখান থেকে আমি দেখাইছি সবাই মোটামুটি বুঝতে পারছেন। আপনি একটু স্ক্রিন শেয়ার স্টপ করেন, আমি আমারটাতে ঢুকে দেখাচ্ছি বাকি জিনিস। ভাইয়া একটা কোশ্চেন আছে, সেটা হ্যাঁ হ্যাঁ শিওর। আপনি যে ওনাকে দিয়ে যে লিভ এক্সাম করাইলেন, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি 17 নাম্বার কোশ্চেনে দেয় লিভ এক্সাম করি, কোনো অসুবিধা নাই, 17 নাম্বারে গেলেও করতে পারবেন আপনি। একেবারে মানে আমি বলতেছি আপনাকে, ধরেন আপনি একটা একটা করে গেলেন, যাওয়ার পরে একদম লাস্টে গিয়ে আপনাকে রিভিউ করার সুযোগ দিবে, কথা বুঝছেন? যে আপনি যে 17টা প্রশ্ন যে আনসার করলেন, 17টা এক মানে এট এ টাইমে আপনি রিভিউ করার সুযোগ পাবেন। রিভিউ করার পরে আপনি চাইলে ওইখান থেকেও লিভ করতে পারেন, ঠিক আছে? ওকে, ওইখান থেকে আপনি লিভ করতে পারেন। আপনাদের একেবারে খুব ইজি করার জন্য আমি জিনিসটা দেখাইছি আর কি। এখন দেখেন, আচ্ছা আমি আমার অ্যাকাউন্টেন্ট যে ভার্সন ইয়ে আছে আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে আমি একটু দেখাচ্ছি। এখানে আবার অনেক পয়েন্ট আছে, যেমন সিলভার, আপনি আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আর কি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এলিট, এগুলো জাস্ট একটা দেয় আর কি, গিফট দেয় এগুলো হইলে। দেখেন ট্রেনিং এ এসে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন?
হ্যালো, জি ভাই। আচ্ছা এই যে দেখেন আমি আমার, আচ্ছা আপনারা সবাই একটু মিউট করে রাখেন, দেখেন ভালো করে। এই যে দেখেন এখানে আপনাদের এরকম যখন সার্টিফাইড হবেন তখন এখানে লেখা থাকবে সার্টিফাইড, আর এখানে আপনার টেক এক্সামে দেখেন এই যে বাকিগুলো আপনার হয়ে যাবে, এনাবল হয়ে যাবে, ঠিক আছে, আপনি এখান থেকে দিতে পারবেন। আপনারা এখান থেকে কিছু সহযোগিতা নিতে পারেন, যেমন আপনি এখানে আসার পরে এখানে কিছু মডিউল আছে, যেমন এই যে হাউ টু বিকাম সার্টিফাইড ইন কুইকবুকস অনলাইন। সো এখানে আপনারা একটু ঢুকে অনেক ধরনের আপনার এখানে কোর্স আছে, এগুলো আপনারা পড়বেন। এখানে স্টার্ট দিবেন, স্টার্ট দিলে এখানে আপনারা যেমন ওয়েলকাম টু কুইকবুকস অনলাইন সার্টিফিকেশন প্রিপারেশন। সো এখানে আপনার 7টা স্টেপ আছে, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে পড়ে পড়ে আপনি কন্টিনিউ ট্রেনিং এ যাবেন, আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে। এটা স্টাডি করে আপনি হচ্ছে এখানে আপনার কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এখানে আপনার কিছু প্রশ্ন আপনার ওরা আপনাকে দিবে, এখানে ছোট ছোট কিছু প্রশ্ন করবে এবং উত্তর আপনি পড়ে পড়ে এখান থেকে দিবেন, ঠিক আছে। সো এইভাবে আপনার এই টোটাল 7টাই আছে ইউর জার্নি টু সার্টিফিকেশন। সো এখানে যে তারা মানে বিভিন্ন ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত আকারে করে দিয়েছে, এগুলো আপনারা পড়বেন, হ্যাঁ, পড়ে পড়ে আপনারা এখান থেকে প্রিপারেশন নেবেন। এটা একটা মাত্র সেকশন গেল, এখান থেকে অনেকগুলো সেকশন আছে। এরপরে হচ্ছে আপনার নিচে আসলে পরে এখান থেকে কিছু মানে আপনার অ্যাডভাইস নেবেন। এখানে অনেকগুলো মডিউল আছে, এই যে এখানে 7টা মডিউল আছে, যে কুইকবুকস অনলাইন প্রোডাক্ট ট্রেনিং, আপনি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কুইকবুকস অনলাইন ফর অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এখানে অনেকগুলো মডিউল আছে, যেমন গেটিং স্টার্টেড ইন কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট, এটা 30 মিনিটের একটা লেকচার আছে। ইউর ক্লায়েন্ট কুইকবুকস অনলাইন, তারপরে সেলস এন্ড কাস্টমার, এক্সপেন্স এন্ড ভেন্ডর, ব্যাংকিং, বিল্ডিং ব্লকস ফর রিপোর্টিং, ব্রিঙ্গিং ক্লায়েন্টস ইনটু কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট। সো এগুলো 7টা মডিউল, এই প্রত্যেকটার ভিতরে কিন্তু আবার মানে ছোট ছোট অনেক ডিপার্টমেন্ট আছে। যেমন আমি ব্যাংকিং এ যদি আসি, ব্যাংকিং এ এটার আন্ডারে কয়টা আছে, 2টা আছে, ইউজিং ব্যাংক ফিট আর হচ্ছে বেস্ট প্র্যাকটিস ব্যাংক ফিট ওয়ার্কফ্লো। তার মানে হচ্ছে যে আপনি ব্যাংক ফিড এবং কিভাবে বেস্ট প্র্যাকটিস করা যায় এই ব্যাংক ফিডের ওয়ার্কফ্লো নিয়ে, এটার উপরে আপনার এটাতে 16 মিনিট, এটাতে 10 মিনিট। সো এখানে ঢুকলে আপনি ডিটেলে আপনি আলোচনা পাবেন, এখান থেকে ই করবেন, এবং আবার কাস্টমার ভেন্ডরে গেলেও ছোট ছোট অনেক পাবেন। যদি আমি কাস্টমার ভেন্ডরে আসি, ধরেন আমি সেলস এন্ড কাস্টমার আসলাম, এখানে এসে আমি দেখতে পাচ্ছি কয়টা, 6টা, মানে আপনার প্রত্যেকটা আবার ভাগ করা, যেমন দা কাস্টমার ওয়ার্কফ্লো, এখানে 9 মিনিটের একটা ডিসকাশন আছে। দা সেলস সেন্টার, এটা আছে 5 মিনিটের। অ্যাডিং কাস্টমার, সেলস রিসিট, অনলাইন ইনভয়েসিং, এন্টারিং রিসিট পেমেন্ট। তার মানে হচ্ছে যে আপনাদেরকে যে কুইকবুকসটা শেখানো হয়েছে, সেখানে আপনাদের সেলস সেন্টার কি এটা দেখানো হয়েছে, কিভাবে আপনার কাস্টমার অ্যাড করবেন সেটা দেখানো হয়েছে, কিভাবে আপনি ক্যাশ সেল করলে আমরা সেল রিসিটের মাধ্যমে এটাকে রেকর্ড করি। সো এই বিষয়ে এখানে ডিসকাশন করা আছে। অনলাইন ইনভয়েসিং, অর্থাৎ অনলাইনে আপনি কিভাবে পেমেন্ট দিবেন বা কিভাবে পেমেন্ট দিবেন, সো এই ব্যাপারে এখানে আলোচনা করা আছে। এবং এন্টারিং রিসিভ পেমেন্ট, এটা হচ্ছে আপনি ইনভয়েস করার পরে আপনি যদি পেমেন্টটা রিসিভ করেন ক্লায়েন্টের কাছ থেকে, সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। সো এইভাবে প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে মানে আপনারা পড়ে আসছেন বা আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো করে আসছেন। এখন এখানে যদি আপনারা জাস্ট থিওরিটিক্যাল কিছু স্টাডি করেন, তাহলে আপনাদের কিন্তু খুব ইজি হবে এটা বুঝতে। এই জন্য এটা আপনার কুইকবুকস ভালোভাবে না পারলে কিন্তু এই ফাংশনগুলো আপনি সহজেই বুঝতে পারবেন না। সো এখানে অনেকগুলো মডিউল আছে, এগুলো সবই পড়বেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার এখান থেকে আপনার কোর্স মডিউল পড়ে দেন হচ্ছে আপনি এক্সামটা দিবেন, আগে এক্সাম দিবেন না। আর আরেকটা আপনাদের কথা চিন্তা করে আমি একটা জিনিস করেছি, কিছু লিংক কালেক্ট করেছি, যে লিংকে আপনারা কিছু সুবিধা পাবেন, দেখাচ্ছি। ধরেন এখানে আপনাদেরকে আমি লিংকগুলো দিয়ে দিব।
আমি আমাদের সময় 6টা ইয়া ছিল, সেকশন ছিল। আপনারা এখানে আপনাদের এখানে 5টা, বাট আপনারা এই 6টা সেকশনের লিংক গুলো আপনারা স্টাডি করবেন। এখানে যেমন সেকশন 6 এখানে 3টা লিংক আছে, সেকশন 5 আছে 2টা, 4 আছে 4টা, 3 আছে 4টা, 2 অনেকগুলো দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে কিছু কমাই দিব, এটা চেক করে করে আমি যেগুলো দরকার নাই সেগুলো বাদ দিয়ে দিব। সেকশন 1 আছে এখানে 5টা। সো আমি এখান থেকে সেকশন 2 তে কিছু লিংক কমাই দিব। ধরেন আমি সেকশন 3 তে আসলাম, এখান থেকে আপনি এটা কপি করলাম। আপনারা যেটা করবেন, কপি করে সরাসরি গুগল ক্রমে এসে পেস্ট করবেন, পেস্ট করে এই লিংকে ঢুকবেন। এখানে আসলে এখানে যেমন সেকশন 3 এখানে প্রশ্ন কয়টা আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে 14টা প্রশ্ন আছে, ঠিক আছে? এটা খুব ভালোভাবে পড়বেন। যেমন এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্ন আর অ্যান্সার। যেমন এখানে প্রশ্নটা আছে কি দেখেন, হুইচ 3 নেভিগেশন ফিচার্স আর মিসিং। আচ্ছা, হুইচ 3 নেভিগেশন ফিচার্স আর মিসিং ইন এ রিপোর্ট অনলি ইউজার ভিউ। সো এখানে অ্যান্সার কি হবে, আপনার এখানে হয়তো 5টা 6টা অ্যান্সার থাকবে। তাহলে এখানে অ্যান্সার হবে একটা নেভিগেশন প্যানেল, একটা হচ্ছে প্লাস নিউ বাটন, আর একটা হচ্ছে গিয়ার আইকন, ঠিক আছে? সো এই তিনটা আপনারা খুব ভালোভাবে চিনেন যে কুইক বুকসে আমরা যখন কাজ করি তখন এই তিনটা প্যানেলেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজ। একটা হচ্ছে নিউ বাটন, মানে হচ্ছে আমরা যে প্লাস নিউ আইকন, যেটা ওখানে আমাদের ইনভয়েস বলেন, বিল বলেন বা আদার্স অনেক কিছু আমরা ওখান থেকে করতে পারি। আর গিয়ার আইকন হচ্ছে যেটা আপনার অন কাইন্ড অফ সেটিংস এর মতো দেখায়। সো গিয়ার আইকনে গেলেও কিন্তু অনেক কাজ আমাদের করতে হয় বা আমরা করি। আমরা যদি এখান থেকে খেয়াল করি, আমাদের কুইক বুকসটা এখানে অন করাই আছে। এই যে এটা হচ্ছে প্লাস নিউ আইকন, আর এটা হচ্ছে মানে গিয়ার আইকন, আর নেভিগেশন প্যানেল হচ্ছে এইটা। সো তাহলে অ্যান্সার হবে এটা। আপনারা এই কোশ্চেনটা এখানে পড়লেন, এখান থেকে অনেক প্রশ্ন কমন পেতে পারেন। আই এম নট শিওর যে ফুললি পাবেন, তবে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার এখান থেকে পেতে পারেন। এটা স্টাডি করবেন। এখানে একটা প্রশ্ন দেয়া আছে, এটার উত্তর এখানে 1টা 2টা 3টা 4টা অ্যান্সার দেয়া থাকবে। একটু আগে আমরা যখন অ্যাকাউন্টেন্ট ভার্সনের আমরা প্রো অ্যাডভাইজার পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রশ্নের যে অপশনগুলো ছিল সেকশন 1 এ আমরা গিয়ে দেখেছিলাম যে ওইখানে কিন্তু আমাদের এরকম একটা প্রশ্ন ছিল এবং সাথে এরকম কয়েকটা উত্তর দেয়া ছিল। এখানে উত্তর যেটা হবে এখানে মার্ক করা আছে, ঠিক আছে? সো আবার সেকেন্ড, আপনি যদি থার্ড প্রশ্নে যান তাহলে এখানে ক্লিক করলে 3 নাম্বার প্রশ্নে চলে আসবেন যে হোয়াট আর 3 বেনিফিট অফ অ্যাডিং নন কুইকবুকস অনলাইন ক্লায়েন্ট টু ইউর ক্লায়েন্ট লিস্ট ইন কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট। এখানে যে 3টা রেড আপনার হচ্ছে বোল্ড করা আছে, এই 3টা হচ্ছে অ্যান্সার। যেহেতু এখানে আপনাকে 3 বেনিফিটস এর কথা বলা আছে, সো এইগুলো এখান থেকে আপনারা পড়বেন। এখানে আপনার যে কয়টা আছে 14টা একদম মানে ভালোভাবে পড়বেন। এখান থেকে আপনারা অ্যান্সার যদি কমন পড়ে, অনেক মোটামুটি অনেকগুলো কমন পাবেন এখান থেকে। সো আপনি এখান থেকে সহযোগিতা নেবেন, নিয়ে আপনি মানে হচ্ছে এক্সামটা দিতে পারেন। সবগুলো কিন্তু কমন পড়বে না। দেখা গেছে যে 17টার মধ্যে আপনার কত পার্সেন্ট পাইলে 80, আপনি 17 গুণন 80% করেন, তার মানে 14টা আপনাকে কারেক্ট করতে হবে। সেকশন 1 এ 17 আছে,
17টার মধ্যে আপনাকে 14টা কারেক্ট করতেই হবে, তাইলে আপনি পাস, আদারওয়াইজ আপনি ফেল। তার মানে 3টা ভুল হলে সমস্যা নেই, কিন্তু 4টা ভুল হলেই সমস্যা। ভাইয়া আপনি যা করাইছেন হ্যাঁ, তার মধ্যেই তো কোশ্চেন গুলো আসবে নাকি? তার মধ্যে বলতে আপনার এই সফটওয়্যারের মধ্যেই, এই সফটওয়্যারে যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলোর মধ্যেই প্রশ্নগুলো হবে, ঠিক আছে? না না, আপনি তো মোটামুটি সব হ্যাঁ হ্যাঁ ফাংশনই হ্যাঁ, সব ইয়ে ফাংশনই করছেন, দেখানো টাচ হয়েছে, করছেন। টাচ করানো হয়েছে, হ্যাঁ সব ফাংশনই দেখানো হয়েছে। তারপরে আপনারা এই মানে আপনাদের যে লিঙ্ক গুলা দিব এগুলো একটু একবার দুইবার পড়লে আপনাদের মোটামুটি আপনার নলেজে চলে আসবে, ঠিক আছে? কারণ আপনি তো প্র্যাকটিক্যালি করছেন, এখন যখন আপনি থিওরিটিক্যালি এটা ফাংশন গুলো যখন আপনার বলতে বলা হবে, আপনি কিন্তু মুখস্থ বলতে পারবেন না, ঠিক আছে? যে আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ইউজার সেটিং করার জন্য কোথায় কোথায় যেতে হবে, আপনি হুট করে কিন্তু মুখস্থ বলতে পারবেন না, বাট আপনি যখন এটা ওপেন করবেন তখন বলতে পারবেন। ধরেন এই আপনার যখন লগ ইন করা থাকবে, কুইক বুকসটা যখন লগ ইন করা থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। যেমন একটা প্রশ্ন আসতে পারে যে ধরেন আপনি যখন এস্টিমেট করেন, আমি এস্টিমেটে আসি, এই প্রশ্নটা অনেক সময় আসে। ধরেন আমি এখানে এস্টিমেটে আসলাম, এস্টিমেটে আসার পরে আপনার এইখানে যে অপশন গুলো থাকে, যেমন স্ট্যাটাস বার, এই যে স্ট্যাটাস বার, এখানে কয়টা স্ট্যাটাস বার আছে? এখানে কয়টা স্ট্যাটাস আছে? 4টা। সো এখানে আপনার হয়তো 7টা থাকবে, যে আপনার এস্টিমেট করার জন্য আপনার স্ট্যাটাস ওখানে কয়টা থাকে, মানে কি কি থাকে, মানে কোন 4টা স্ট্যাটাস বার আপনার থাকবে এস্টিমেট করার জন্য, তখন আপনাকে এই 4টাই সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তখন হুট করে কিন্তু আপনার মুখস্থ নাও থাকতে পারে। বুঝতে পারছি, মানে আর কি কমন কোশ্চেন আসবে না, আসবে হলো কি সব ওই ভিতরের দিককার কোশ্চেন যেগুলো আপনার ভিতরে বলতে মেইন কথা হচ্ছে যে মানে এই প্রশ্নটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনার সবই ফাংশনাল, অর্থাৎ আপনি যে সফটওয়্যারটা শিখছেন টোটাল এই সফটওয়্যারের ফাংশন গুলোর উপরেই হচ্ছে আপনার প্রশ্নগুলো হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কোশ্চেন যে ভাইয়া আমি যদি কুইক বুকসে লগইন করা থাকি অন্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আর কোশ্চেন দেখে আমি যদি ওইখান থেকে খুঁজে বের করে এসে অ্যানসার দেই কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা নাই, তাই না? আমি বললামই তো যে আপনার এই দিক থেকে অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে, যে আপনি অন্য ট্যাবে গেলে যে আপনাকে ফেল করিয়ে দিবে তা না, ঠিক আছে? সো এখানে এখানে আমি আপনাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক গুলো রেখে এখানে প্রয়োজনে কিছু লিঙ্ক কমাই দিবনি, ঠিক আছে? এখানে প্রত্যেকটা লিঙ্ক মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক আপনার হচ্ছে রিসার্চ করে এই আপনার হচ্ছে লিঙ্ক গুলো বের করছি, ঠিক আছে? যাতে আপনাদের উপকার হয়, আপনারা যাতে এখান থেকে হেল্প নিয়ে অন্তত এক্সামটা দিতে পারেন এবং পাশ করতে পারেন। পাশ করলে অবশ্যই অ্যাডভান্টেজ আছে, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন সেখানে আপনার প্রোফাইলে যদি প্রো অ্যাডভাইজার থাকে বা আপনার সার্টিফিকেট কপি থাকে, সেটা আপনাকে অনেক ভালো সুবিধা দিবে। এবং আপনি যখন ফুল টাইম আপনার হচ্ছে দেখবেন আপনার ইউকে বা ইউএসএ তে অনেক রিমোট জবের অফার আসে, আপনারা যদি বিভিন্ন আপনার জব পোর্টালে যদি লিংক থাকে, যেমন আপনার indeed.com, monster.com, এই সমস্ত সাইটে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের যদি হচ্ছে নোটিফিকেশন অন করা থাকে, দেখবেন আপনাদের মেইলে অনেক চলে আসবে, রিমোট জবের অনেক অফার চলে আসবে। এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কুইক বুকস লাগে, এবং কুইক বুকস এর জন্য আপনার অবশ্যই কি লাগে, সার্টিফিকেট লাগে, হচ্ছে আপনার এই প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট লাগে, ওরা একদম মেনশন করে বলে দেয়। সো এটার জন্য আপনাদের খুব ভালো একটা হেল্প হবে, উপকার হবে। ভাইয়া আরেকটা কোশ্চেন, সেটা হলো ফাইবারে তো প্রায় রাতের বেলাটা প্রায়ই থাকে, হ্যাঁ, কিন্তু ওই বায়ার রিকোয়েস্টে সবই আসে হলো ট্যাক্সের কাজ, বাট কুইক বুকসের কোনো কাজ বা জেরোর কাজ কোনোটাই তো এখন পর্যন্ত আসলো না। ট্যাক্সের কাজ বলতে আপনার কোন ধরনের ট্যাক্সের কাজ আসে? আমার ট্যাক্স ক্যালকুলেট করে দিতে পারবা, ট্যাক্স পেপার সেল করে দিতে পারবা, এই ধরনের কাজ আছে। আচ্ছা, কিন্তু কুইক বুকস রিলেটেড কোনো কাজ এখন পর্যন্ত আমি আসবে আসবে ভাইয়া, আসবে, অধৈর্য হওয়ার কিছু নাই, অবশ্যই আসবে, লেগে থাকেন।
অবশ্যই আসবে। আচ্ছা, আর ভাইয়া জি। আজকে একটু ডেস্কটপ ভার্সনের কিছু একটু দেখাই দেন যেন সবাই আর কি একটু হলেও বুঝতে পারে। মানে আমি তো কালকে একটা প্রবলেম ফেস করছিলাম, আপনারা তো জানাইছি। ডেস্কটপ ভার্সনের কিছু একটু ফিচার দেখাই দিবেন। ডেস্কটপ ভার্সন ভাই আপনার হচ্ছে এটা মানে অল্প সময় এটা বোঝানো যাবে না, আমি এমনি তো একটু ধারণা দিতে পারি। ঠিক আছে, আপনি বলছেন, আমি আমার এটা ওপেন করে আমি একটু দেখাই দিব, কিন্তু এটা মানে এই কতটুকু বুঝবেন আই ডোন্ট নো, তবে আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখান থেকে যেটা সার্টিফিকেশনের ব্যাপারে আমরা যতটুকু জানলাম, এখন আপনারা বলেন যে আপনারা এক্সাম কিভাবে দিতে হবে এবং কি কি স্টাডি করতে হবে, এই বিষয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা। আপনারা এখন এক্সাম দিতে, কোথায় গিয়ে এক্সাম দিতে হয় এটা তো বুঝতে পেরেছেন। জি ভাইয়া। আচ্ছা, আমি এখন অন্য টপিকসে যাই। আপনার জেরোর কিভাবে আপনি সার্টিফিকেশন নেওয়ার জন্য মানে কোথায় যাবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আপনাদের কিছু লিংক দিচ্ছি, এখান থেকে লিংকগুলো আপনারা অবশ্যই বুকমার্ক করে রাখবেন, হ্যাঁ, কারণ অনেক সময় আপনার এইগুলো খুঁজে পাওয়া যায় না। যেমন এই লিংকগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া আমি বাইরে আছি, এই লিঙ্কগুলো যদি আমাদের চ্যাট বক্সে বা ইয়েতে দিয়ে দাও। চ্যাট বক্সে আমি দিচ্ছি না, আপনাদের মেসেঞ্জারে দিচ্ছি, কারণ মেসেঞ্জারটা থাকবে। হ্যাঁ, মেসেঞ্জারেই দিচ্ছি ভাইয়া, কারণ চ্যাট বক্স তো আপনার ক্লাস শেষ হয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে আপনার জেরো, যে আপনার একটা লিংক, এখানে গিয়ে আপনি এক্সাম দিতে পারবেন, একদম সরাসরি এই লিংকে গিয়ে আপনি এক্সাম দিতে পারবেন। এখানে 30টা প্রশ্ন আসে, 30টা প্রশ্নের মধ্যে 24টা আপনার কারেক্ট করতে হবে, এখানে কোনো সেকশন নাই। আর এটা 1 বছরে একবারই আপনি দিতে পারবেন, ঠিক আছে, একবার ফেল করলে 1 বছরের মধ্যে আর দিতে পারবেন না। এখানে প্রশ্নগুলো দেয়া আছে, দেখেন এখানে এটার টাইম কত? এটার টাইম হচ্ছে, এখানে 80%, এখানেও আপনার টাইম ওইভাবে এখানে দেয়া নাই মনে হয়। আপনি 30টা প্রশ্ন অ্যান্সার করতে যে যতক্ষণ টাইম আপনি নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এটাই করা যাবে না। সেকশন ওইটা যেমন সেকশন 1 করে আপনি হয়তো সেকশন 2 পরে করতে পারেন, বা সেকশন 2 করে হয়তো সেকশন 3 পরে করতে পারেন। যে ধরো সেকশন ওয়াইজ এখানে আপনাকে যখন এক্সাম দিবেন 30টা একবারে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, একবার এখান থেকে বের হয়ে গেলে আর আমরা কি আলাদা ট্যাব খুলতে পারবো? মানে হ্যাঁ 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 এইটা খুলতে পারবেন, কিন্তু প্রশ্ন কোনো জায়গায় খুঁজে পাবেন না, ঠিক আছে। এইগুলা কোনো জায়গায় গুগল করে কোনো আপনার হচ্ছে আপনার হোয়াট এভার ইট ইজ, আপনি কোনো জায়গায় প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না, ঠিক আছে। এবং এক একজনের এক এক রকম প্রশ্ন আসবে। কুইক বুকসেও আপনারা যখন একসাথে 2-3 জন দিবেন, 2-3 ডিভাইস দিয়ে, সবার একরকম প্রশ্ন আসবে না, ঠিক আছে, এক এক রকম প্রশ্ন, শুধু মানে আলাদা পার্সনের না। ধরেন আপনি সেকশন 1 থেকে 5 পর্যন্ত ফার্স্ট টার্মে আপনি যে এক্সামটা দিলেন, দেওয়ার পরে আপনি হয়তো 2টা পাস করছেন, 3টা ফেল করছেন, ওই 3টাতে যে প্রশ্নগুলো আপনি অ্যান্সার করছেন, পরের বার যখন আবার সেকেন্ড অ্যাটেম্পট নিবেন, ওই প্রশ্ন আর পাবেন না, অন্য প্রশ্ন আসবে। আবার ওই 3টা এক্সাম দেওয়ার পর হয়তো একটা ফেল করছেন, বাকি 2টা পাস করছেন, সো সেকেন্ড টাইম আপনি যেটা ফেল করছেন ওইটাতে মানে যে প্রশ্নের অ্যান্সার গুলো দিয়েছেন আপনার হচ্ছে 5, মানে থার্ড টাইমে ওই অ্যান্সার গুলো বা ওই প্রশ্নগুলো পাবেন না, অন্য প্রশ্ন আসবে। সো এখানে মানে একদম ফুললি কোনো জায়গায় কোনোটার উপর ডিপেন্ড করা যাবে না, আপনাকে আগে ফাংশন গুলো বুঝতে হবে। এখানেও টোটালটাই আপনার জেরোর ফাংশনের উপরে ভিত্তি করে প্রশ্নগুলো হয়, এখানে আপনার মানে বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, জেরোর ফাংশন গুলোর উপর ভিত্তি করে প্রশ্ন হবে। এটা গেলে হচ্ছে আপনার পরীক্ষা কিভাবে দিবেন। আর আরেকটা আছে, আমি এটা এত ডিটেলসে দেখাবো না, আমি শুধু বলে দিচ্ছি, কারণ আপনাদের আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, ওই সময়টা আসলে পরে আমি কাভার দিতে পারবো না।
ভাইয়া ঢুকে দেখছি তো এরর আসছে। সরি, জিরো লিঙ্কটাই ঢুকে দেখতেছি এরর আসছে বারবার। আপনি কেটে দিয়ে প্রয়োজনে আবার ঢুকেন, কেটে দিয়ে প্রয়োজনে আবার ঢুকেন। এখানে হচ্ছে আপনি যেটা করবেন, এইটা হচ্ছে আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন এই লিংকে গেলে। আগের লিংকে হচ্ছে আপনি এক্সাম দিতে পারবেন, আর পরের লিংক যেটা, এখানে গেলে আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আমি এখানে জাস্ট আপনাকে একটু শর্টকাট বলে দেই। লার্নিং এ এসে প্রত্যেকটার ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে 1 ঘন্টার আপনার স্টাডি আছে, এখানে 49 মিনিট, এখানে 23 মিনিট, এখানে 15 মিনিট, এখানে 30 মিনিট, এখানে 23 মিনিট, এভাবে বলা আছে। এবং প্রত্যেকটাই আপনার জিরো ফাংশন রিলেটেড। যেমন এখানে আপনার বলা আছে সেট আপ এন্ড রিকনসাইল ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে ম্যানেজ কন্টাক্ট ইন জেরো, অর্থাৎ জেরোতে কিভাবে কন্টাক্ট ম্যানেজ করেন। এটা হচ্ছে কাস্টমার কোড এন্ড ইনভয়েস, এগুলো আপনাদের করানো হয়েছে। কাস্টমার এন্ড ইউজ রিপোর্ট, এবং এটা হচ্ছে সাপ্লায়ার বিল, ঠিক আছে। সো এগুলো সবই আপনারা করছেন। এবং এক্সপেন্স ক্লেইম, রিভিউ এন্ড অ্যাডজাস্ট ট্রানজাকশন, ম্যানেজ প্র্যাকটিস টাস্ক উইথ জেরো, এগুলো সবই আপনাদের ফাংশনাল, এগুলো সবই করানো হয়েছে। এখন এখান থেকে আপনারা জাস্ট থিওরিটিক্যাল অ্যান্সার গুলো এখান থেকে পাবেন। এবং এখানে আপনার প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখানো আছে। এবং সাপোর্টে যাবেন, সাপোর্টে গেলে দেখেন, সাপোর্টে গেলে এখানে আপনি দেখেন পপুলার টপিকস, এখানে আরো অনেক টপিকস আছে। এখানে আরো অনেক টপিকস আছে, সবগুলোই আপনার জেরোর ফাংশন গুলো নিয়ে। যেমন এখানে ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক অ্যাকাউন্ট এন্ড ফিট, ইনভয়েস এন্ড কোড, পেরোল এন্ড এমপ্লয়ি বিল, পারচেজ অর্ডার এন্ড এক্সপেন্স রিপোর্টিং এন্ড ট্র্যাকিং। সো এখানে ইনভেন্টরি, অ্যাকাউন্ট টাস্ক, এখানে যা আছে সবই আপনার হচ্ছে ফাংশনাল। এবং এগুলো প্রত্যেকটার ভিতরে ভিতরে আপনার ঢুকবেন, দেখবেন স্ক্রিনশট দেয়া আছে এবং ডিটেইলে আলোচনা করা আছে। এখান থেকে আপনারা প্রিপারেশন নেবেন, প্রিপারেশন নিয়ে আপনি হচ্ছে এক্সাম দিতে পারবেন। তাহলে আমরা জেরো এবং কুইক বুকস দুইটার ব্যাপারে মোটামুটি আমরা জানলাম। এখন আমাদের আপনাদের লিংক আমি শেয়ার করেছি, আপনারা অবশ্যই সেই লিংকে গিয়ে আপনারা এই করতে পারেন। আচ্ছা, এখন আপনাদের মেসেজ করেছি, আচ্ছা আপনাদের জেরোতে আমরা ধরেন আমরা কুইক বুকসে দেখেছিলাম যে আমরা ইনভয়েস কিভাবে রাইট অফ করি। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আমাকে পেমেন্ট না করে, অর্থাৎ আপনি ইনভয়েস করেছেন কিন্তু পরবর্তীতে সে পেমেন্ট আর দিল না, সো এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আপনার এরকম হতে পারে যে $7,225 একটা ইনভয়েস ছিল, সমস্ত টাকাই আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছেন বিভিন্ন ধাপে ধাপে, সর্বশেষে হয়তো $5, $7, $6 এরকম হয়তো অবশিষ্ট আছে। সে বলল যে এই মানে অংশটুকু বা এই অবশিষ্ট অংশটুকু আমি দিতে যাচ্ছি না, তুমি এটা একদম সেটেল করে নাও। অর্থাৎ আমি তোমাকে $7,521 পরিবর্তে $7,500 দিব, অথবা $7,515 দিব। সো এখানে কিছু অংশ বাকি থাকবে, ওইটা আমি তোমাকে দিব না। তাহলে এটা আপনি কিভাবে সেটেল করবেন? কারণ যখন তার সাথে আপনার নেগোসিয়েশন হবে, তখন ওই টাকা যদি সে আর না দেয়, তখন ওইটা তো আলটিমেটলি আপনার জন্য এক্সপেন্স। তাহলে ওইটা আপনাকে ক্যাশ ডিসকাউন্ট হিসাবে ওইটাকে দেখাইতে হবে। আমরা জানি যে ডিসকাউন্ট দুই রকম হয়, একটা হচ্ছে কারবারি বার্তা, একটা হচ্ছে নগদ বার্তা। সো কারবারি বার্তা আমাদের হিসাবে আসে না, কারণ আমরা ইনভয়েস করার সময় দেখেছি যে আমরা যদি কোনো আইটেমের উপরে কাউকে ডিসকাউন্ট দেই, তাহলে সরাসরি আমার রেটটা কমে যাচ্ছে। আমার কিন্তু কতটুকু আমি তাকে ডিসকাউন্ট দিলাম ওইটা কিন্তু আমার কোথাও কোনো রেকর্ডে আসতেছে না। যখন আমি ইনভয়েস করে ফেলছি, করার পরে আমি পেমেন্ট নিতে যখন যাব, ঠিক ওই সময় দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আমাকে কিছু অংশ দিতে চাচ্ছে না বা দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে সেটেল করবেন? কারণ আপনার তো সেটেল না করলে অ্যাকাউন্টস রিসিভেবল আপনার বেশি থাকবে, আবার আপনার ইনকামেও বেশি দেখাবে। সো এটা আপনাকে ডিসকাউন্ট হিসাবে এটাকে ট্রিট করতে হবে। এখন আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আমরা সেটেল করব। প্রথমত আমরা আগে
কুইক বুকসে যেমন নন ইনভেন্টরি অ্যাকাউন্টে গিয়ে আমরা হচ্ছে ব্যাড ডেট নামে একটা অ্যাকাউন্ট করে ফেলতাম, করে দেন হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতাম। সো এখানেও আমরা যেটা করব, আমরা হচ্ছে ইনভেন্টরিতে যাব। খেয়াল করেন সবাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি জি ভাই। ওকে, তাহলে আমরা কোথায় যাব? পেরান্নে গেলাম কেন? পেরান্না, আমরা যাব ইনভেন্টরিতে। প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাব। প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাওয়ার পরে এখানে আমরা নরমালি ম্যানুয়ালি যে আইটেমগুলো অ্যাড করি ঠিক সেম ভাবে আমরা এখানে আচ্ছা, যদি এখানে অ্যাড করা আছে আমি একটু ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে নতুন করে অ্যাড করি। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম, এখন আমি নতুন করে অ্যাড করব। দেখেন, আমি নিউ আইটেমে যাব, নিউ আইটেমে গিয়ে এখানে কোড নাম্বার দিলাম, ধরেন মানে একটা ইউনিক কোড নাম্বার দিতে হবে, যে কোড নাম্বার আমার আগে কোনো ভাবেই ইউজ হয়নি, কারণ এটা রিকোয়ার্ড। আপনাকে কোড নাম্বার না দিলে সে আপনাকে সেভ করতে দিবে না। সো এখানে এসে প্রথমে আমি ব্যাড ডেট লিখি, ব্যাড ডেট নামে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, তৈরি করে আমি আর কোনো জায়গায় কোনো ইনফরমেশন দিব না, দিয়ে জাস্ট সেভ করে দিব। তাহলে আমার একটা আইটেম কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ব্যাড ডেট। আর একটা হচ্ছে আমি যদি ডিসকাউন্ট দেই তাহলে আমি লিখবো ডিসকাউন্ট পেমেন্ট, আর যদি ডিসকাউন্ট আমি পাই তাহলে আমি লিখবো ডিসকাউন্ট রিসিপ্ট। সো অনেক ক্ষেত্রে আমি নিজেও ডিসকাউন্ট পেতে পারি, কার কাছ থেকে? সাপ্লায়ারের কাছ থেকে। সো আমি যদি ডিসকাউন্ট পেমেন্টটা যদি ক্যালকুলেশন করে বা আমি রেকর্ড করতে পারি তাহলে অবশ্যই আমি ডিসকাউন্ট রিসিপ্টটাও আমি সেম ভাবে করতে পারবো। তাহলে আমি নিউ আইটেমে গিয়ে এখানে ধরেন এখানে একটা ইউনিক একটা কোড নাম্বার দিলাম, দিয়ে এখানে ধরেন লিখলাম হচ্ছে ডিসকাউন্ট পেমেন্ট, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা এন্ট্রি, দুইটা কিন্তু এখানে আইটেম কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা এখানে একটা ইনভয়েস তৈরি করব, ধরেন একটা ব্যাড মানে একদম অনেক আগের একটা ডেট দিয়ে ইনভয়েস করব। এখানে গিয়ে ধরেন আমি নিউ ইনভয়েসে যাব, আমি প্রথমে ব্যাড ডেট দেখাচ্ছি, তারপরে আমি দেখাবো হচ্ছে আপনার। আচ্ছা, এখানে আমি ধরেন একজন ক্লায়েন্টের নাম নিব, এখানে একজনের নাম লিখলাম, যে পুরাতন যারা আছে তাদের মধ্যে থেকে একজনকে নেই, এরিক, এবং এখানে ডেট দিব, ধরেন আমি ধরে নিলাম যে এটা আমার ফেব্রুয়ারিতে এই ইনভয়েসটা করা হয়েছিল 5 তারিখে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখানে এসে আইটেম দিলাম এয়ার ফিল্টার, আর দিলাম হচ্ছে ব্রেক প্যাড, এটা দিলাম দুইটা, এটা দিলাম একটা। ওকে, কোনো ডিসকাউন্ট নাই, এখানে ধরেন নো ট্যাক্স দিয়ে দিলাম, যে আমার কোনো ট্যাক্স ছিল না, নো ট্যাক্স দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি এখানে অ্যাপ্রুভ করে দিলাম। তাহলে এই ইনভয়েসটা কিন্তু আমার কমপ্লিট। এখন ডিসেম্বরে এসে আমি যখন অ্যাকাউন্ট ক্লোজ করব, ক্লোজ করার সময় এসে দেখতে পাচ্ছি যে আমার এই পার্টি আমাকে টাকাটা দিচ্ছে না, তার কাছে অনেকবার চাওয়া হয়েছে, সে দিচ্ছে না। এখন আমি ধরেই নিচ্ছি যে সে আমাকে টাকাটা দিবে না। সো আমি যখন ইনভয়েসটা করলাম তখন কিন্তু আমার ইনকাম জেনারেট হয়ে গেল, অর্থাৎ রেভিনিউ জেনারেট হয়ে গেল, এবং আমার কিন্তু হচ্ছে অ্যাসেটও কিন্তু বেড়ে গেল, অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু বেড়ে গেল। সো আমি এখন এখানে এসে যদি সেলস ওভারভিউতে আসি, সিওয়ালে যাব, সিওয়ালে গিয়ে আমি দেখবো যে আমার এরিকের নামে একটা ইনভয়েস তৈরি করা হয়েছে, এটার এখনো পেমেন্ট করা হয়নি। সো আমি এটাকে ওপেন করি, ওপেন করে এখন এটা আমাকে ক্রেডিট নোটের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে হবে।
এখন দেখেন আমি এটা ওপেন রাখি, ওপেন রেখে আমি সরাসরি আমি এখান থেকে ক্রেডিট নোট করব না, ঠিক আছে? এটার থেকে না করে আমি ইনভয়েস অপশনে গিয়ে এইখান থেকে ক্রেডিট নোট করব, কারণ যেহেতু এটা আমি ব্যাড ডেট করে ফেলবো। এই যে অ্যাড ক্রেডিট নোট, ক্রেডিট নোটের মাধ্যমে আমি এটাকে ব্যাড ডেট করব। তাহলে এখানে আমাকে প্রথমে ক্লায়েন্টের নাম দিতে হবে। ক্লায়েন্টের নাম হচ্ছে ক্লায়েন্টের নাম হচ্ছে এরিক। তাহলে আমি এরিক দিলাম, এরিক, এবং ডেট আজকের ডেট, ধরেন আমি আজকের ডেটে ওনাকে কি করব, ব্যাড ডেট করব। এখানে আমি রেফারেন্স দিতে পারি যে রেফারেন্স নাম্বার, আমার এই ইনভয়েসটা আমি এখান থেকে ব্যাড ডেট করে ফেলবো। এরপর আমি এখানে কি করব, এখানে আইটেমের এখানে এসে আমি আর আইটেম না নিয়ে ব্যাড ডেট নিব। ব্যাড ডেট নিয়ে এই টোটাল ফিগারটা আমি এখানে লিখবো কত, 2350। তাহলে এখানে কোয়ান্টিটি হবে 1, এটা হবে 2350, আর এইখানে আমি লিখবো ব্যাড ডেট। আচ্ছা, এখানে ব্যাড ডেট না থাকলে আমাকে ব্যাড ডেট তৈরি করে নিতে হবে। এক্সপেন্সের আন্ডারে এখানে ব্যাড ডেট মনে হয় নাই, তাহলে এখানে আমাকে ব্যাড ডেট তৈরি করে নিতে হবে। ব্যাড ডেট আমি এখান থেকে ধরে নিলাম যে আমার 431 হচ্ছে আমার কোড নাম্বার। তাহলে এখানে এসে আমি অ্যাড এ নিউ অ্যাকাউন্টে যাব, এখানে লিখবো এক্সপেন্স, এক্সপেন্স, এখানে লিখবো 431, এখানে লিখবো ব্যাড ডেট, ব্যাড ডেট দিয়ে আমি জাস্ট এটা নো ট্যাক্স দিতে পারি। নো ট্যাক্স দিয়ে আমি চাইলে এখানে ড্যাশবোর্ডে ওয়াচ লিস্টে দিতে পারি। এরপর আমি সেভ করব। সেভ করলে আমার এটা কিন্তু এখানে চলে আসলো। এখন এটাকে আমি জাস্ট অ্যাপ্রুভ করব, যেহেতু এটা আমি এখনো পেমেন্ট পাইনি। সো এটা অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আমার কি হবে, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল আর থাকবে না। এখানে তারা বলতেছে যে কি পরিমাণে অ্যালোকেট করবা। এখন এরকম হইতে পারে যে সে হয়তো কিছু টাকা দিয়েছিল, তখন হয়তো বা এখানে ফুল অ্যামাউন্টটা আসবে না, যতটুকু হয়তো ইনভয়েস এখানে ছিল এখানে ডিউ অংশটুকু আসবে, যে কত ডিউ ছিল। এখন আপনি যতটুকু পাবেন অতটুকু বাদ দিয়ে বাকিটা আপনি ব্যাকডেট করবেন। আর যদি মনে হয় যে মানে একদম কোনো অ্যামাউন্টই আপনি পান নাই, তাহলে ফুল অ্যামাউন্টই আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি এটা একদম ফুল অ্যামাউন্ট আপনি অ্যালোকেট করলেন, অ্যালোকেট করে দিলেন। এখন এইটা কিন্তু পুরোটাই কিন্তু ব্যাড ডেট হয়ে গেল। এখন আমরা যদি এখানে আসি, এটা যদি আমি মানে রিলোড দেই, তাহলে আমার এই ইনভয়েসের কিন্তু এখানে কোনো অ্যামাউন্ট থাকার কথা না। দেখেন, প্রথমত আমরা পেমেন্ট পেলে এখানে অ্যামাউন্টটা বিয়োগ হয়, ক্রেডিট নোট করলে বিয়োগ হয়। এখন ক্রেডিট নোট করে ব্যাড ডেট দেওয়ার কারণে এখানে কিন্তু আমার কোনো কোয়ান্টিটি কিন্তু ফেরত আসলো না। আর আপনি যদি ক্রেডিট নোট করে এখানে ব্যাড ডেট না দেন, অথবা এখানে যদি আপনি কোয়ান্টিটি লেখেন, তাহলে কিন্তু ওইটা আবার আপনার কি হবে, ইনভেন্টরিতে এসে কিন্তু এটা হিট করবে। সো এখানে কিন্তু আমার কোনো ইনভেন্টরিতে হিট করবে না। এখন আমি কিন্তু এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারি যে আমি যদি রিপোর্টে যাই, দেখবো $2350 এটা কিন্তু আমার এক্সপেন্সে চলে আসছে, এবং আমার রিসিভেবল কিন্তু কমে গিয়েছে। প্রফিট এন্ড লস, আচ্ছা আমি যদি এখানে 21-31, আচ্ছা এটা আমি জানুয়ারি থেকে দিয়ে দিই, জানুয়ারি 1 থেকে, এরপর আপডেট দিয়ে দিই। এখন দেখেন এখানে কিন্তু আমার ব্যাড ডেট কিন্তু চলে আসবে। এই যে ব্যাড ডেট 2350, তার মানে আমার কিন্তু এক্সপেন্স হিসাবে কিন্তু এটা দেখাইছে। এবং আমি যদি অ্যাকাউন্টস রিসিভেবলে যাই, অর্থাৎ আমি যদি ব্যালেন্স শিটে যাই, সেখান থেকে কিন্তু আমার কি দেখতে পারবো, আমি এখান থেকে যদি ব্যালেন্স শিটে যাই, আচ্ছা আমি ডুপ্লিকেট করে যাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে।
দেখেন এখানে আমি যদি ব্যালেন্স শিটে আসি, এই হচ্ছে আমার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আসলে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল যদি আমি ঢুকি, আমার $2350 একটা ইনভয়েস হওয়ার কারণে আমার এটা কিন্তু ডেবিট হয়েছিল। ডেবিট হওয়া মানে অ্যাকাউন্টস রিসিভেবল মানে ইনক্রিজ হওয়া। এখন যদি আমি নিচে আসি, এই যে আপনার হচ্ছে রিসিভেবল ক্রেডিট নোট অ্যালোকেশন 2350, এটার কারণে একটা ডেবিট একটা ক্রেডিট, এখন কিন্তু এখানে এটার ইম্প্যাক্ট কিন্তু 0, তাহলে আমার এটাও কিন্তু কমে গেল। এভাবে হচ্ছে আমরা ব্যাড ডেট করতে পারি জেরোতে। এরপরে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যদি পার্শিয়ালি অর্থাৎ একটা লামসাম অ্যামাউন্ট সর্বশেষে গিয়ে থাকে, সেটা আমরা কিভাবে সেটেল করি বা করব। এখান থেকে যে ইনভয়েস গুলো করা আছে এখান থেকে যে কোনো একটা আমরা নেই। কেউ কিছু বলবেন? জি ভাইয়া বলেন। এটা জার্নাল দিয়ে ওইভাবে করা যায় না, কারণ আপনার এটা ইনভেন্টরি আইটেম তো, কারণ ইনভেন্টরিতে এটার একটা ইম্প্যাক্ট আছে, এজন্য এটা আপনার জার্নাল দিয়ে আপনার প্রপার সলিউশন আসে না। যদি এখানে নরমাল ট্রানজেকশন হতো ইনভেন্টরি ছাড়া, তাহলে আপনি ইজিলি জার্নালের মাধ্যমে এটা করতে পারতেন, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আপনার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর আমি একটু দেখি জার্নাল দিয়ে এটা আসলে করা যায় কিনা, দেখি অপশন আছে কিনা, খেয়াল করে দেখি। জার্নালের এখানে আমার প্রথমত লাগবে অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু আসে না। এই যে প্রিপেমেন্ট, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার, লায়াবিলিটি, এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটা আসে না, যার জন্য সমস্যা। কারণ আপনি তো অ্যাকাউন্ট রিসিভেবল হেড তো আছে, কিন্তু আপনি এখানে আনতে পারতেছেন না। সো এটা না আসার কারণে আপনি যখন এটাকে ব্যাড ডেট করবেন, তখন তো আলটিমেটলি আপনার অ্যাকাউন্ট রিসিভেবল তো এখানে ক্রেডিট করতে হবে। তো এখানে ক্রেডিট যদি করতে না পারেন, তাহলে তো আপনি কি করতে পারবেন না, এটা তো অ্যাকাউন্ট রিসিভেবল তো আপনি কমাইতে পারবেন না। এই জন্য এখান থেকে আমি সাজেস্ট করি না, যেহেতু ইনভেন্টরি আইটেম আপনারা ক্রেডিট নোটের মাধ্যমে এটা ক্লোজ করে দিবেন। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো, ধরেন একটা ইনভয়েস করেছেন, পার্শিয়ালি অনেকগুলো পেমেন্ট নিয়েছেন, কিন্তু অবশিষ্ট কিছু অংশ আছে যেটা আমরা মানে আমার ক্লায়েন্ট বলতেছে যে এই অংশটুকু তুমি আমাকে ছেড়ে দাও, অর্থাৎ আমি পেমেন্ট বাকি অংশটুকু আর আমি পেমেন্ট করতে চাচ্ছি না। তখন আপনি কিভাবে সেটেল করবেন? তখন ডিসকাউন্টের মাধ্যমেই করতে হবে। অ্যাওয়েটিং পেমেন্টে যাই, এখানে মনে একটা পেমেন্ট বাকি আছে। আচ্ছা, এইটাই আমরা করব। এটা একটু ওপেন করি। আচ্ছা, এখানে ধরেন প্রথমত $6,370 মনে করেন পেমেন্ট করলো। সরি, 6,370 এটা পেমেন্ট করার পরে এটা ধরেন আজকে ডেটে দিয়ে দিলাম এবং এই ব্যাংকের মাধ্যমে দিলাম। তার মানে আমার একটা ক্লায়েন্ট ছিল, নাম হচ্ছে রবার্ট বি স্মিথ। ওনার $6,400 একটা ইনভয়েস ছিল, উনি $6,370 দিছে, বাকি আছে আরো $30। সে বলছে এটা আর সে দিবে না। এটা জাস্ট আমি অ্যাড পেমেন্টে গেলাম।
অ্যাড পেমেন্টে গিয়ে এখন দেখা যাচ্ছে যে এখানে $30 এখনো ডিউ আছে। এখন এই $30 সে দিতে চাচ্ছে না, বা আরো কমও থাকতে পারে, $10, $20, $15 এরকমও হতে পারে। সেটা দিতে চাচ্ছে না। এখন এটা আপনার সাথে তার নেগোসিয়েশন হয়েছে, যখন আপনার নেগোসিয়েশন হবে তখন এটাকে আপনি আর ব্যাড ডেট লিখতে পারবেন না, এটাকে আপনি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন, ওই হিসাব করে আপনি দিবেন। আচ্ছা, ধরেন এখানে যে অ্যামাউন্টই থাক না কেন, আপনার যখন ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন হবে যে এই অ্যামাউন্টটা শেয়ার দিবে না, তখন আমরা এটাকে ডিসকাউন্ট হিসেবে ট্রিট করব। এটা কিভাবে সেটেল করা যায়? প্রথমত এখানে আমাদেরকে ক্রেডিট নোটের সহযোগিতা নিতে হবে। সো আমরা কোথায় যাব? বিজনেস অপশনে গিয়ে সেলস ওভারভিউতে যাব। সেলস ওভারভিউতে গিয়ে আমরা ক্লায়েন্টের নাম হচ্ছে রবার্ট স্মিথ। সো আমরা রবার্ট স্মিথের কাছে চলে যাব, এখানে লিখবো রবার্ট বি স্মিথ। আচ্ছা, ইনভয়েস না, আমরা ক্রেডিট নোট করব। ক্রেডিট নোট, এখানে লিখবো এই যে রবার্ট বি স্মিথ, আর এখানে আইটেম হিসাবে দিব ডিসকাউন্ট পেমেন্ট। এখানে অ্যামাউন্টটা দিব $30, এখানে লিখবো $30, আর এখানে দিব হচ্ছে ডিসকাউন্ট পেমেন্ট। এইখানে আপনার যে নামটা দিবেন এই নামেই এটা আপনার রিপোর্টে গিয়ে হিট করবে। মেইনলি হচ্ছে এখানে অবশ্যই দেখে দিতে হবে, যেমন এখানে আছে ডিসকাউন্ট পেমেন্ট, এটা না থাকলে অ্যাড করে নেবেন। এখন অ্যামাউন্ট কত, এখানে যদি না দেন তাহলে এখানে যাবে না, অর্থাৎ $30। তাহলে $30 আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনাকে সবকিছু ঠিকঠাক মতো দিতে হবে, এবং এখানে ডেট ছিল কত, পেমেন্ট লাস্ট হয়েছে 5 ডিসেম্বর। ওকে, 5 ডিসেম্বর থাক। না, এখানে ট্যাক্সের কোনো বিষয়, আচ্ছা ট্যাক্স আছে নাকি? নো ট্যাক্স। আচ্ছা, ট্যাক্সের বিষয় আছে, নো ট্যাক্স। এখানে মূলত সবসময় নো ট্যাক্সই হবে। কেন? ধরেন আপনার এখানে যে অ্যামাউন্টটা থাকবে একদম এই ফিগারটাই আপনি লিখবেন, এখানে ফ্র্যাকশন থাকতে পারতো, ঠিক আছে, এটা যেহেতু রাউন্ড ফিগার হয়েছে, বাট এটা হয়তো মানে ফ্র্যাকশন ফিগার থাকবে, এটাই স্বাভাবিক। সো এখানে যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটা আপনারা এখানে দিবেন, এখানে দিবেন, দিয়ে আপনি এখানে 1 দিলে আপনি এটা চলে আসবে, আর এখানে অলওয়েজ নো ট্যাক্স দিবেন, মানে এটার উপরে কোনো ট্যাক্স আপনার ধরবেন না বা দিবেন না। এখানে ট্যাক্স থাকলে থাক, কারণ এই যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টের মধ্যেই ট্যাক্স থাকবে, অথবা আউট অফ স্কোপ অফ ট্যাক্স তখন দিয়ে দিবেন। এখানে আউট অফ স্কোপ অফ ট্যাক্স এর অপশন কিন্তু আছে। যেহেতু নো ট্যাক্স ছিল এর জন্য কোনো সমস্যা হয় নাই, বাট আপনার যখন ইয়া থাকবে তখন আপনি আউট অফ স্কোপ অফ ট্যাক্স দিবেন। এই যে এখানে অবশ্যই পাবেন এই যে আউট অফ স্কোপ অফ পারচেজ বা আউট অফ স্কোপ অফ সাপ্লাইজ, ঠিক আছে, মানে আর ইনভয়েস হলে ইনভয়েসের বেলাতে এখানে কি দিবেন, যে দেখি এখানে কিছু আছে কিনা, অথবা যে এখানে দিলেই হবে। আচ্ছা, এখানে নো ট্যাক্স, এখানে সেলস এর বেলা কি আছে আপনার জিরো রেটেড পারচেজ, নো ট্যাক্স দিয়ে দিন, এটাই সবচেয়ে বেটার, কারণ এখানে কোনো অ্যামাউন্ট অ্যাড করা যাবে না, আপনার এটার সাথে একদম হুবহু ম্যাচ করতে হবে, তাহলে সেটা জিরো একদম ব্যালেন্স জিরো হবে, আদারওয়াইজ জিরো হবে না। তাহলে আমি এখানে দিলাম নো ট্যাক্স, দিয়ে এটাকে জাস্ট আমি অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করার পরে এখন এটা এই $30 কিন্তু আমার এই যে এখানে আবার অ্যালোকেশন করে দিতে হবে, যে $30 ওকে অ্যালোকেট ক্রেডিট, এবং আপনার ওই ব্যালেন্স শিটে কিন্তু, ব্যালেন্স শিটে না, এটা হচ্ছে যেহেতু আপনার এক্সপেন্স, এটা কোথায় থাকবে, এটা কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টে থাকবে। ইনকাম স্টেটমেন্টের ডেবিটে কিন্তু এটা থাকবে $30। এখন দেখেন জিরো। এখন যদি আমরা এই রিপোর্টে আসি, ধরেন এখান থেকে যদি আমি ইনকাম, তার আগে এটা একটু দেখে যাই যে এইখানে জিরো দেখায় কিনা, কারণ এখানে জিরো অবশ্যই দেখাইতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার এটা হবে না। দেখেন
এটা জিরো দেখানো মানে আমার অ্যাকাউন্টস রিসিভেবল আর নাই, অর্থাৎ এটা একদম ক্লোজ। তার সাথে আমার নেগোসিয়েশন হয়েছে যে সে 6,400 ডলারের যে মানে পেমেন্টটা, এটা সে $6,370 মানে ফুল পেমেন্ট এটা নিষ্পত্তি করে ফেলবে। $30 সে আর দিবে না, তার সাথে আমার এটা কথা হয়েছে। কিন্তু যেহেতু আপনার ইনভয়েসটা 6,400 ডলারে রেকর্ড করা আছে, আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো এটাকে ভ্যানিশ করতে পারবেন না। আপনাকে একদম অ্যাকাউন্টিং রুলস মেইনটেইন করে আপনাকে কিন্তু এখানে সেটেল করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্ট রিসিভেবল অবশ্যই কমাইতে হবে। সো এখানে কমে গেল, আর এবং এটা আপনাকে খরচ হিসেবে দেখাইতে হবে, কারণ আপনার এটাতে ইনকামে হিট করা আছে। তাহলে আমরা দেখলাম যে এটা আমাদের এই ইনভয়েসটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন যদি আমি রিপোর্টে যাই, রিপোর্টে এসে যদি আমি এখন দেখি, দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট পেমেন্ট $30। আমার কিন্তু এখানে ডিসকাউন্ট পেমেন্ট চলে আসছে $30, আর এখানে ব্যাড ডেট ছিল $2350। তাহলে আশা করি আপনারা এখান থেকে এই যে বিষয়টা, যেটা হচ্ছে ডিসকাউন্ট যদি আপনি মানে দিতে চান, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট, তখন কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে। আর কারবারি বাট্টা যেটা, ওইটা তো আমরা যখন ইনভয়েস করি তখনই ওটা সলিউশন হয়ে যায়। ওইটা যদি রিটার্ন হয় তখন আমরা যে দামে বিক্রি করি সেই দামে আমরা ফেরত নিই। আর যদি আপনি নিজে যখন পারচেজ করবেন, তখন যদি আপনার এই ধরনের কোনো মানে হয়, ইস্যু থাকে যে আপনি লাস্ট মোমেন্টে গিয়ে কিছু অংশ বাকি থাকলে ওটা আপনি দিতে চাচ্ছেন না, এটা তার সাথে যদি নেগোসিয়েশন করে মানে মওকুফ করতে পারেন, তখন আপনি এভাবে ডিসকাউন্ট রিসিভ দেখাবেন, ওইটা আপনার ইনকাম হয়ে যাবে। ইনকাম হলে তখন আপনি এই সেম ওয়েতে আপনি সেখানে হচ্ছে এটাকে রেকর্ড করবেন। আর ব্যাক ডেট কিভাবে করবেন সেটা তো দেখাই দিলাম। সো আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা কুইক বুকসে যাব। ভাইয়া এটাই আনইথিক্যাল কোশ্চেন করবো। আমি কাউকে পেমেন্ট দিতে চাচ্ছি না, তার মানে আমাদের যেমন মানুষজন ব্যাড ডেট করতে পারে, আমিও তার ব্যাড ডেট করবো আর কি। সেটা কি কোনো জায়গায় রেকর্ডের কোনো দরকার আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যাড ডেট করে অ্যাকাউন্ট রিসিভেবল কমাই দিলাম এবং খরচ বাড়াই দিলাম। এখন আপনি যদি ব্যাড ডেট করেন, সাধারণত ব্যাড ডেট যদি আপনি কারো কাছ থেকে এরকম মানে হয়তো মাল নিয়েছেন, তাকে টাকা দিবেন না, তখন ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার ইনকামে কিন্তু শো করবে, এটা মনে রাখতে হবে। আপনার ইনকাম কিন্তু বেড়ে যাবে। এখানে যেমন খরচ বেড়ে গেছে, ব্যাড ডেট কি খরচ, আর ওই ক্ষেত্রে আপনার কিন্তু মানে ইনকাম কিন্তু বাড়বে। ওটাতে রেকর্ড করে না কেউ নাকি? হ্যাঁ, রেকর্ড করে না, কারণ হচ্ছে যে ওইটা ওই অবস্থায় থাকে, অর্থাৎ লায়াবিলিটিতে থাকে। মানে আপনি যখন পারচেজ করলেন তখন খরচ বাড়লো, আর হচ্ছে আপনার লায়াবিলিটি হিসাবে থাকলো। এখন সাধারণত কোম্পানির মালিক যারা আছেন তারা কখনোই লায়াবিলিটি কমাইতে চায় না আর ইনকাম বাড়াইতে চায় না, যার কারণে এই ধরনের রেকর্ড তারা করেও না। আর এটা আসলে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ওই ধরনের কোনো আপনার রেকর্ড নাই। ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া। এই জন্যই তো মনে করেন যে ওই যে ইয়েতে কি যেন কোম্পানি গুলো আমাদের দেশে বিভিন্ন কোম্পানি তৈরি হয়, যে অর্ধেক দামে মোটরসাইকেল দেয়, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ইভ্যালির মতো প্রতিষ্ঠান তৈরি হয়। রাইট রাইট রাইট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মনে হয় জেরো সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন নাই। আমরা কুইক বুকসে কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো, যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসি, আমি জেরো একদম ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমরা এইটা কিন্তু অ্যাকাউন্ট। জি আমি একটু ভাইয়া, জি বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম, কুইক বুক যেমন ডেস্কটপ ভার্সন আছে, জিরোর কি এরকম কোনো না 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 ভাইয়া, কুইক বুকস এর অনেক কিছু আছে, কিন্তু জেরোর আর কিচ্ছু নেই। জেরো একটাই, এটাই জেরোর, আর কোনো ভার্সন নাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে।
আচ্ছা, আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে এটার অ্যাকাউন্টেন্ট ভার্সন, আর আমরা এখন যেটা করব সেটা ক্লায়েন্ট ভার্সন। কারণ সাধারণত আমরা ক্লায়েন্ট ভার্সনই কাজ করব। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা হচ্ছে এটা কুইক বুকস একটা মানে খুবই আম, চমৎকার একটা সুবিধা দিয়েছে অ্যাকাউন্টেন্ট যারা, তাদের জন্য, যে তারা লাইফ টাইম একটা সুবিধা পাবে। বাট ক্লায়েন্ট ভার্সন যখন আসবেন তখন অবশ্যই এটা আলাদা হবে এবং এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন এটা বিজনেসের জন্য। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা হচ্ছে অ্যাকাউন্টেন্টরা যাতে প্র্যাকটিস করতে পারে এই জন্য। আচ্ছা দেখেন, প্রথমত আমি আপনাদের ক্লাস ব্যবহার করাটা শেখাবো। আপনাদের শুরুতেই বলেছিলাম যে ক্লাসের ব্যবহার আছে, কিন্তু এটা কিভাবে করতে হয় আমি আপনাদের এটা পরে দেখাবো, ওই সময় আমি দেখাই নাই। সো ক্লাসের বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে গিয়ে এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসের আন্ডারে এখানে আমাদের ক্লাস অপশনটা রয়েছে, এই যে ক্যাটাগরি, ট্র্যাক ক্লাস, ট্র্যাক লোকেশন। এটা এটা যদিও অন করা থাকে না, সব সময় এটা অফ করা থাকে, কারণ এরকম অফ করা থাকে, ঠিক আছে। কারণ এটা অন করা থাকলে তখন আপনি যখন ইনভয়েস করবেন তখন বারবার বলবে এখানে ক্লাস মানে কোন ক্লাসের আন্ডার এটা দিতে হয়। এটা যদি স্কিপ করা যায় আপনার, কিন্তু বারবার আপনাকে নোটিফিকেশন করে বা রিমাইন্ডার দেয়। আহ, তো আপনার এটা অফ করা থাকলে আপনাকে আর এই রিমাইন্ডারটা দিবে না। সাধারণত আমরা এটা দরকার না হলে আমরা কি করি না, এটা অন করে করে রাখি না। আর এটা সুবিধাটা কি, এখন ক্লাস এবং লোকেশন আমরা একটু এটা অন করি। প্রথমত এইটা যদি আমি অন করি, ক্লাস যদি অন করি, ক্লাস অন করার পরে এখানে when warn me when a transaction is not assigned a class, অর্থাৎ আপনি যদি এটা চেক মার্ক করা থাকে তাহলে আপনি যখন কাউকে অ্যাসাইন করবেন না, অর্থাৎ আপনি একটা সেল করেছেন একটা পয়েন্টে, সেই পয়েন্টে আপনি হয়তো কাউকে অ্যাসাইন করেন নাই, যে কে সেল করেছে তার নামটা অ্যাসাইন করেন নাই, তাহলে এটা যদি অফ করা থাকে আপনাকে সে নোটিফাই করবে না। কিন্তু এটা যদি অন করা থাকে তাহলে সে আপনাকে আস্ক করবে যে তুমি এখানে একজনকে অ্যাসাইন করো, ঠিক আছে। তাহলে যদি আমরা ক্লাসের কাজ করি তাহলে অবশ্যই এটা অন করে রাখবো, আর যদি না করি তাহলে এটা টোটালটাই অফ করে রাখবো। এবং অ্যাসাইন ক্লাস, এখানে অ্যাসাইনটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আমরা জানি একটা ইনভয়েসে অনেকগুলো আইটেম থাকতে পারে। এখন সবগুলো আইটেম যদি আমি মনে করি যে একজন ব্যক্তিকে দিয়ে সেল করাবো, তাহলে আমি ওয়ান টু এন্টায়ার ট্রানজেকশন এটা সিলেক্ট করলেই হবে। আর যদি মনে করি যে না, একটা ইনভয়েসে আমার যদি 5টা আইটেম থাকে, 5টা 5 জনে সেল করবে, ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে আপনি এই আইটেমটা চুজ করবেন। অথবা এই আইটেম যদি আপনার কাছে চুজ করা থাকে, আপনি চাইলে 5টা আইটেমে একজনের নামই 5বার লিখতে পারেন, এই সুবিধাটা আপনার কাছে থাকবে। কিন্তু যদি আপনি এইটা মানে ওয়ান টু এন্টায়ার ট্রানজেকশন এইটা যদি চুজ করেন, তাহলে কোনো ক্রমে যদি একটা ইনভয়েসে 2টা আইটেমের সেলার যদি 2জন হয় তখন কিন্তু আর ওই অপশনটা আপনি পাবেন না। সেই জন্য আপনার এখানে ওয়ান টু ইচ র ইন ট্রানজেকশন এটা চুজ করাটাই বেটার। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আপনার যেমন বাংলাদেশের কথাই যদি আমি চিন্তা করি বা বলি, আমাদের এখানে অনেকগুলো বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ ওয়াইজ আমি চাইলে কি করতে পারি, আলাদা করে একজন করে মানে হচ্ছে লোকেশন ওয়াইজ আমি আমার হয়তো বা 5টা বিভাগে 5টা আউটলেট আছে, আমি 5টা আউটলেট ওয়াইজ আমি ইনকাম স্টেটমেন্ট আমি চাচ্ছি এবং আমি সেলস রেকর্ড চাচ্ছি, আমি পারচেজ রেকর্ড চাচ্ছি। তাহলে আমি কিন্তু এই রিপোর্টগুলো দেখতে পারবো যদি আমার এই লোকেশনটা অন করা থাকে এবং এই অনুযায়ী যদি আমি ইনভয়েস গুলো তৈরি করি। তাহলে আমি এটা সেভ করব। সেভ করলে দেখেন আমার কিন্তু এই 2টা অপশনই কিন্তু অন হয়ে গেল। এখন আমি কি করব, আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখন আমি এখান থেকে একটা ইনভয়েস করব। ধরেন আমি এখানে ইনভয়েস লিখলাম,
দেখেন এখানে ইনভয়েসটা করার সময় আমাদের কিন্তু আমরা যখন শুরুতে আপনাদেরকে আমি ইনভয়েস করা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ক্লাস অপশনটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না, এটা কিন্তু অফ করা ছিল, এবং এখানে লোকেশনেরও কোনো কিন্তু অপশন ছিল না। এখন চলে আসছে, কারণ আমি যেহেতু করতে চাচ্ছি। এখন এখানে আমি একজন কাস্টমার নিব, ধরেন এখান থেকে আমি নিব হ্যান্সি ক্রাউন, এবং এখানে ডেট ধরেন আজকে ডেটেই করি, সমস্যা নাই। এবং এটা কোন এরিয়াতে, ধরেন আপনার এখানে এরিয়া কয়টা, ঢাকা, খুলনা, রাজশাহী, তিনটা আপনার এখানে দেয়া আছে। আপনি চাচ্ছেন আরো মানে অ্যানাদার যদি কোনো হচ্ছে লোকেশন অ্যাড করার দরকার হয়, আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে। সো এখানে লিখতে পারেন, ধরেন আপনি এখানে যখন লিখবেন তখন এখানে অ্যাড দিলে এখানে ধরেন সিলেট, ঠিক আছে, আমি ধরলাম যে সিলেট বিভাগ, সিলেট বিভাগে আপনি নতুন একটা আউটলেট করতেছেন, সো আমি এখানে সিলেট বিভাগ দিয়ে দিলাম। দিয়ে আপনার এখানে আইটেম দিলাম হচ্ছে ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্ট, তারপরে হচ্ছে আপনার ডক্টর কেয়ার, ঠিক আছে। তারপরে এখানে দিলাম লাইফ সেভিং ইকুইপমেন্ট, এখানে দিলাম মনে করেন আপনার নার্সিং কেয়ার, ঠিক আছে। এখন এখানে ট্যাক্স আপনার আমি দিলাম 10%, ডক্টর কেয়ার এটা দিলাম ট্যাক্স এক্সাম্পটেড, এটা দিলাম 10%, এটা দিলাম 10%। এটা আমরা নর্মালি জানি। এরপর এখানে ক্লাস, এখন যেমন লাইফ সেভিং ইকুইপমেন্ট, এখানে আমার একজন সেলসম্যান আছে, উনি হয়তো সেল করছে, এখানে যাদের নাম দেয়া আছে এদের মধ্যে যে কোনো একজন হতে পারে, ধরে নিলাম রহিম। আর ডক্টর কেয়ার, এই সার্ভিসটা ধরেন আমার একজন ডক্টর দিয়েছেন, হ্যাঁ, ওনার নাম আমি এখানে অ্যাড করে নিই, ওনার নাম ধরে নিলাম যে রাহুল, ঠিক আছে। যে এই রাহুল হচ্ছে এই ডক্টর কেয়ারটা দিছে, তাহলে ওনার নাম আচ্ছা ওনার নাম মনে হয় দেয়া আছে, তাহলে রবার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ধরেন এখানে আপনার লাইফ সেভিং ইকুইপমেন্ট, এখানে রহিমি দিয়ে দিলাম। আচ্ছা একই নাম দুইবার হয়েছে, এটা নাম চেঞ্জ করে দিই, সার্জিক্যাল ইকুইপমেন্ট, ঠিক আছে। এটা ধরে নিলাম সেলিম সেল করেছে, এটা ধরে নিলাম যে আমার একজন নার্স আছে, ওনার নাম এখানে দিয়ে দিলাম, নাম দিলাম হচ্ছে লেরি, ওনার নাম দিলাম লেরি, ঠিক আছে। এই নার্সিং কেয়ারটা লেরি দিয়েছে, আচ্ছা দিলাম। দেওয়ার পরে এখন ট্যাক্স নাই, 3 নাম্বারতে ট্যাক্স। আচ্ছা ওকে দিয়ে দিলাম ট্যাক্স। আচ্ছা দেওয়ার পর এখন আমি এটাকে 7 ক্লোজ করব। দেখেন আমার 1011 নম্বর ইনভয়েস একটা তৈরি হয়ে গেল। এটা রিপোর্ট আমি পরে দেখাচ্ছি। এরপর আমি এখানে গিয়ে একটা এক্সপেন্স করব। এক্সপেন্স ধরেন সিলেট বিভাগের আন্ডারে আমি করব। এক্সপেন্সের বেলায় আপনার এখানে পে না দিলেও কোনো সমস্যা নাই। তারপর আমি ধরে নিলাম যে এটা ক্যামেরন লুইস, আর এখানে আইটেম ধরেন আমি আইটেম দিলাম যে সার্জিক্যাল ইকুইপমেন্ট এবং ডায়াগনস্টিক সেন্টার, এই দুইটা আমি এখান থেকে পারচেজ করব। এখানে ট্যাক্স দিয়ে দিলাম 8%, এটা দিলাম 8%, ঠিক আছে। এরপর এখানে আমি ক্লাস দিয়ে দিলাম, এখানে ধরেন একজনের নাম দিলাম রহিম, আর একজনের নাম দিলাম হচ্ছে রবার্ট, ঠিক আছে। দিয়ে আমি ট্যাক্স দেয়া হয়েছে, ওকে, লোকেশন দেওয়া হয়েছে, আর পেমেন্টের ব্যাপারে এখানে ধরেন আমি চেকের মাধ্যমে পেমেন্ট করেছি। এখন এটা আমি 7 ক্লোজ করব। আচ্ছা গেল। এরপর আমি আরেকটা এক্সপেন্স করব, সেটা হবে এরকম যে আমার যে এমপ্লয়ি যারা আছেন তাদের পিছনেও তো আমার খরচ হয়, যেমন সে সেল করতে গিয়ে তার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হতে পারে, সেলিং কস্ট হতে পারে, বা তার স্যালারি হতে পারে। তো আমি এখানে নাম না দিয়ে ধরেন আমি এখানে দিলাম যে ওয়েজেস এক্সপেন্স,
ঠিক আছে, ওয়েজেস। এখানে সবাইকে তো মানে ওয়েজেস দিতে হবে, আমি প্রত্যেকের নামই লিখলাম। ধরেন 3 জনের নাম লিখলাম, লেখার পরে এখানে তার তাকে এখানে নাম দিতে হবে। ধরেন ক্লাস, এখানে একজনের নাম দিলাম হচ্ছে লেরি, একজনের নাম দিলাম হচ্ছে আপনার রবার্ট, একজনের নাম দিলাম হচ্ছে রাহুল। তাহলে 3 জনের নাম লিখলাম। এই 3 জনের সাপোজ স্যালারি দিয়েছি, একজনের ধরেন $230 দিয়েছি, একজনকে হয়তোবা $300 দিয়েছি, একজনকে হয়তোবা আমি $400 দিয়েছি। এবং এখানে ট্যাক্স থাকলে দিব, পেরোল ট্যাক্স থাকতেই পারে, আমি ধরে নিলাম পেরোল ট্যাক্স ছিল, আমি 8% দিয়ে দিলাম, আপাতত যা আছে তাই ধরে দিলাম, দিয়ে আমি এটাকে জাস্ট সেভ এন্ড ক্লোজ করব। ঠিক আছে, এখন এদেরকে যে স্যালারি দিছি, এখন এই স্যালারি তো তার জন্য খরচ, মানে কোম্পানির জন্য তো খরচ। তাহলে আমি যদি রহিমকে দিয়ে আমি কতটুকু প্রফিট করলাম এটা যদি বের করতে চাই, তাহলে তার স্যালারি বাদ দিতে হবে না, এই জন্য আমি এখানে স্যালারি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি সেভ এন্ড ক্লোজ করলাম। এটা কিন্তু ক্যাটাগরিতে যাবে না, সরি এটা আইটেমে যাবে না, ক্যাটাগরিতে যাবে। তাহলে আমি প্রথমে কিভাবে ক্লাসের মাধ্যমে ইনভয়েস করলাম, কিভাবে আমি বিল করলাম, কিভাবে এক্সপেন্স করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি রিপোর্টে যাব। ধরুন এটা আমি ডুপ্লিকেট করি, দেখেন আমি এখন রিপোর্টে যাব। দেখেন এই যে রিপোর্টে এসে আমরা এখানে প্রথমেই হচ্ছে ক্লাস ওয়াইজ রিপোর্ট তৈরি করব, এরপরে লোকেশন ওয়াইজ রিপোর্ট তৈরি করব। এখানে লিখবো ক্লাস। দেখেন ক্লাসের আন্ডারে কতগুলো রিপোর্ট আছে, প্রথমে ক্লাস লিস্ট, মানে আপনার কতগুলো ক্লাস আছে এখানে গেলে সেই লিস্ট আপনি দেখতে পারবেন। প্রফিট এন্ড লস বাই ক্লাস, অর্থাৎ এই ক্লাস ওয়াইজ আপনি প্রফিট এন্ড লস দেখতে পারবেন। এরপর হচ্ছে পারচেজ বাই ক্লাস ডিটেইলস, তার মানে আপনি যে কেনাকাটা করেছেন মানে পারচেজ করেছেন সেটা আপনি ক্লাস ওয়াইজ আপনি দেখতে পারবেন। এবং সেলস বাই ক্লাস ডিটেইলস, অর্থাৎ আপনি যে সেল করেছেন সেই সেল ওয়াইজ আপনি কি দেখতে পারবেন, ক্লাসের ডিটেইলস দেখতে পারবেন। এবং সেলস বাই ক্লাস সামারি, এখানে শুধু সামারি দেখতে পারবেন। তাহলে আমরা প্রথমে আগে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটাই দেখি, যে প্রফিট এন্ড লস বাই ক্লাস। এখানে আমি যদি একটু অল ডেট দিয়ে রান রিপোর্ট দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে খেয়াল করেন প্রথমত হচ্ছে প্রফিট এন্ড লস আমি এখানে দিলাম, আমার যে কয়জন মানে যতগুলো ক্লাস তৈরি করা হবে, যেমন লেরি, রহিম, রাহুল, রবার্ট, সেলিম, আর হচ্ছে নট স্পেসিফাইড। নট স্পেসিফাইড হচ্ছে যে আমরা আগে তো ক্লাস ছাড়াই কাজ করেছি, সো ওইগুলো হচ্ছে নট স্পেসিফাইড মধ্যে চলে গেছে। আর বাকি যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে কাজ করেছি সবগুলো ক্লাসের আন্ডারে চলে আসছে। প্রথমত এটা টোটাল ইনকাম, আপনার লেরির মাধ্যমে আপনি $100 ইনকাম করেছেন, আর রহিমের মাধ্যমে $5,900, রাহুলের মাধ্যমে $880, রবার্ট 150, সেলিম $4,000, এটা আপনি ইনকাম করেছেন। আর কস্ট অফ সেল, তার মানে এই প্রোডাক্ট গুলোর কস্ট অফ সেল কত ছিল এগুলো এখান থেকে বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে আপনার গ্রস প্রফিট চলে আসছে। গ্রস প্রফিট কত, এখানে লেরি 100, আর হচ্ছে রহিম 3,100, রাহুল 380, আর রবার্ট হচ্ছে 150, আর সেলিম হচ্ছে 2350, আর নট স্পেসিফাইড হচ্ছে 10,730। এরপরে এখানে এসে দেখা গেছে যে আপনার অপারেটিং এক্সপেন্স, এখানে যত ধরনের এক্সপেন্স থাকবে মানে ক্লাস ওয়াইজ সবগুলো এখানে রেকর্ড হবে। আপনি যেভাবে এক্সপেন্সের আন্ডার রেকর্ড করবেন আপনি এখানে সেই ইমপ্যাক্টটা এখানে এসে পড়বে। যেমন এখানে লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি ছিল এত, মিল এন্ড এন্টারটেইনমেন্ট ছিল এত, আদার অ্যাডভার্টাইজমেন্ট ছিল এত, যদিও এটা আগে রেকর্ড করা। আজকে এখন যেটা আমি করেছি ওয়েজেস,
যে আপনার লেরিকে $230 আপনি স্যালারি দিছেন, রহিমকে $200 দিছেন, রাহুলকে $500 দিছেন, রবার্টকে $300 দিছেন। ঠিক আছে, সেলিমকে কোনো স্যালারি দেওয়া হয়নি, ওর স্যালারি বাকি আছে। এখন খেয়াল করেন যে নেট আর্নিং, আপনি লেরির দ্বারা কি হয়েছে, $130 কি হয়েছে, লস হয়েছে আপনার। আর রহিমকে দ্বারা $2900 আপনার লাভ হয়েছে। রাহুলের দ্বারা $120 কি হয়েছে, লস হয়েছে। রবার্টের দ্বারাও $150 লস হয়েছে, সেলিমের দ্বারা $2100 লাভ হয়েছে। আর নট স্পেসিফাইডে আছে হচ্ছে 10,000 এত, আর টোটাল হচ্ছে এত। তারপর টোটাল আপনার ইনকাম হচ্ছে এত। আপনি যদি এখন টোটাল ইনকামে যান, অর্থাৎ কোনো ক্লাস ছাড়া নরমাল ইনকাম স্টেটমেন্ট যদি রিপোর্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনার নেট আর্নিং এটাই দেখাবে। অর্থাৎ ওভারঅল ইনকাম কিন্তু সেমই থাকবে, কিন্তু আপনি একদম ক্লাস ওয়াইজ অর্থাৎ ম্যান টু ম্যান ধরে আপনি যদি এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন, তাহলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখা যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে এটা ওয়ান কাইন্ড অফ কস্ট সেন্টার, এটাও বলতে পারেন। সো এখানে আপনি কাকে দ্বারা কিভাবে কতটুকু আপনার লস হয়েছে সেটা কিন্তু জানতে পারতেছেন। এটা গেল হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এখন আমি যদি ব্যাক টু রিপোর্টে আসি, এখানে এসে শুধু সেলস এর রিপোর্ট যদি দেখতে চান, তাহলে সেলস বাই ক্লাস ডিটেলস, এখানে আসলে দেখতে পারবেন যে এখানে শুধু সেলস করা হয়েছে ক্লাস ওয়াইজ। সো এখানে দেখেন লেরির দ্বারা কি হয়েছে, কত সেল হয়েছে, $100। আর এখানে আরেকজন আছে রহিমের দ্বারা কত ডলার সেল হয়েছে, $5,600। ঠিক আছে, এভাবে আপনি রবার্ট, সেলিম এবং নট স্পেসিফাইড সবই কিন্তু এখান থেকে পাবেন, ক্লাস ওয়াইজ শুধু সেলস। সো এই রিপোর্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আশা করি ক্লাস ওয়াইজ পারচেজ রিপোর্টও আপনি বের করতে পারবেন। সো এটা আমি আর এখন দেখাচ্ছি না, এখন লোকেশনটা দেখাচ্ছি। লোকেশন আমি লিখবো এখানে। লোকেশনের আন্ডারেও কিন্তু আপনি এরকম 5টা রিপোর্ট পাবেন। একটা হচ্ছে লোকেশন লিস্ট, মানে কতগুলো লোকেশন আছে। আপনাদের অনেকের অনেকগুলো সাইটে আপনার হচ্ছে বিজনেস থাকে, প্রত্যেকটা সাইট ওয়াইজ আপনি কিন্তু চাইলে আপনার এখানে ক্লাস ওপেন করে আপনার সাইজ, আপনার হচ্ছে সাইট ওয়াইজ অর্থাৎ কতগুলো সাইটে আপনার বিজনেস আছে, বা ঢাকাতে ধরেন যদি আপনার 10টা শোরুম থাকে, আপনি প্রত্যেকটা শোরুমের আলাদা আলাদা ভাবে প্রফিট এন্ড লস কিন্তু এক জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যে আপনি একটা কোম্পানি থাকবে, কিন্তু ওই কোম্পানির আন্ডারে আপনার হচ্ছে ধরেন ঢাকাতে আপনার উত্তরা একটা আপনার শোরুম আছে, আপনার বনানীতে একটা আছে, গুলশানে একটা আছে, বারিধারা একটা আছে, 4টা কিন্তু আপনি লোকেশন কিন্তু আপনার গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি দিয়ে কিন্তু আপনি ওদের সেলগুলো এভাবে রেকর্ড করতে পারবেন। করে করে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার এই যে প্রফিট এন্ড লস বাই লোকেশন, এই লোকেশন ওয়াইজ কিন্তু আপনি প্রফিট এন্ড লস বের করতে পারবেন। এই যে দেখেন, আমি এখানে যদি অল ডেট দেই, দিয়ে যদি রান রিপোর্ট করি, তাহলে দেখেন আমার ঢাকাতে এত ডিটেলস আর বললাম না। নেট আর্নিং আপনার রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন। নেট আর্নিং $1470, খুলনাতে আমার 930, রাজশাহী 1950, সিলেট 100। তাহলে আপনি এখানে দিতে পারেন গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা। তাহলে ওইভাবেই কিন্তু আপনার রিপোর্ট গুলো তৈরি হবে। বাট আপনাকে কিন্তু রেকর্ড করার সময় কেয়ারফুল থাকতে হবে যে আপনি ঢাকা লোকেশনেরটা ঢাকায় এন্ট্রি করতেছেন নাকি খুলনা এন্ট্রি করতেছেন, অথবা উত্তরায় সেল করেছেন সেটা কি আপনি ভুলে বনানীতে রেকর্ড করেছেন কিনা, এটা কিন্তু আবার অবশ্যই আপনাকে ট্র্যাক রাখতে হবে। আপনি রেকর্ড যেভাবে করবেন, কুইকবুকস আপনাকে সেভাবেই রিপোর্ট প্রদান করবে। লোকেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? লোকেশন এবং ক্লাস, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? লোকেশন এন্ড ক্লাস, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, মনে হয় নাই, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা ক্লাসের পর্ব শেষ। এখন আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো। সেটা হচ্ছে ধরেন আপনি যদি লোন নেন ব্যাংক থেকে, ঠিক আছে, ধরেন আপনি 2 বছরের জন্য বা 5 বছরের জন্য আপনি ব্যাংক থেকে লোন নিছেন, সেটা আপনি কুইকবুকসে কিভাবে রেকর্ড করবেন এবং আপনি ইনস্টলমেন্ট কিভাবে দিবেন এবং এটা কিভাবে এখানে সেটেল করবেন। সে ফর এক্সাম্পল, আপনি হয়তো 2 বছরের জন্য হয়তো 2 লাখ টাকা আপনি লোন নিছেন। লোন নেওয়ার পরে
আপনার হয়তো 24টা কিস্তিতে 2 লাখ টাকা শোধ করতে হবে। আপনার একটা ইন্টারেস্ট রেট থাকবে হয়তো 5% বা 10% বা 9% সামথিং লাইক দ্যাট। সো আপনাকে আগে ইনস্টলমেন্ট কত এটা আগে বের করতে হবে, পাশাপাশি আপনার ইন্টারেস্ট কত প্রতি ইনস্টলমেন্টে যাচ্ছে, আর হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কি পরিমাণ অ্যামাউন্ট যাচ্ছে সেটাও আপনাকে অবশ্যই আগে জানতে হবে। সো এটার জন্য আপনাকে এক্সেলে একটা কি করতে হবে, একটা হচ্ছে সামারি করতে হবে। সামারি করে প্রত্যেক মাসের নির্দিষ্ট টাইমে এসে আপনাকে কিন্তু কি করতে হবে, জার্নাল করে করে আপনার এটা সেটেল করতে হবে। সো এটা আমি একটা মানে দেখাচ্ছি কিভাবে করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন এটা মনে করেন আপনার হচ্ছে একটা, আপনি এখানে 1 লাখ টাকা দেখানো আছে, আপনি এখানে সাপোজ আমি এটা যদি এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, আপনি ধরেন 2 লাখ টাকা লোন নিছেন, $2 লাখ, $2 লাখ লোন নেওয়ার পরে আপনার এখানে হয়তো 2 বছরে শোধ করবেন, আর যদি 3 বছর হয় তাহলে এখানে 36 লিখবেন, 5 বছর হলে 60 লিখবেন। ইন্টারেস্ট রেট এখানে ধরেন 4% দেওয়া আছে, ধরেন আপনার এখানে 6% আপনি লোন নিছেন, বাকি কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না, সব অটো হয়ে যাবে। এখানে আপনার মানে ফর্মুলা দেওয়া আছে, আপনার এখানে হচ্ছে অ্যামাউন্ট আর হচ্ছে নাম্বার অফ মান্থ আর হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা যদি চেঞ্জ করেন বাকি যা আছে সবগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখন লোনটা ধরেন আপনি 2021 সালের 1 জানুয়ারি নিয়েছেন, এবং এটা শোধ হবে 2022 সালের ডিসেম্বরে গিয়ে, তাহলে 2 বছর, এখানে 24 মাস। সো এইটা আপনি এক্সেলে ক্যালকুলেশন করে নেবেন। এখন এই বিষয়গুলো কিভাবে এখানে এন্ট্রি করবেন সেটা আমি দেখাবো। প্রথমত আপনাকে 2 লাখ টাকা যে লোন নিছেন এটার জন্য একটা জার্নাল আগে রেকর্ড করতে হবে। এখন যে কোনো একজন বলেন আপনি লোন নিলে এটার জার্নাল কি হবে বলেন। ব্যাংক অর ক্যাশ ডেবিট হবে আর লাইবিলিটি ক্রেডিট হবে। ওকে, তাহলে আমরা কোথায় যাব, জার্নালে যাই, জার্নালে গিয়ে রেকর্ড করি, অথবা আপনি ডিপোজিটে গিয়েও রেকর্ড করতে পারেন। কারণ আমি ডিপোজিটে, ব্যাংক ডিপোজিটে যাই, যেহেতু ব্যাংক ডিপোজিট হবে। এখানে গিয়ে ধরেন আমি এখানে লিখবো ওয়েলস ফার্গোতে, ধরেন আমি টাকাটা ঢুকাবো, আমার এইখানে ডেট অনুযায়ী আমি দিব জানুয়ারির 1 তারিখ। সো আমি এখানে জানুয়ারির 1 তারিখ লিখি, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। এখানে এসে আমি অ্যাকাউন্ট দিব কি, লোন, এই যে লোন পেয়েবল। তাহলে আমার জার্নাল দেওয়া লাগলো না, এখান থেকে আমার জার্নাল ও করে নিবে। এখন এখানে ন্যারেশন থাকলে দেখবেন পেমেন্ট মেথড ধরে নিলাম চেক বা ক্যাশই ধরি, আমার অ্যাকাউন্টে ডিরেক্ট আমি ধরি ডিরেক্ট ডেবিট, আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ডেবিট হয়েছে। এখানে ধরে নিলাম $2000, ঠিক আছে, $2000। সো এটাতেও আমার বুকে আমি রেকর্ড করতেছি। ব্যাংক যখন দিবে ব্যাংক তো আমার অ্যাকাউন্টে ক্রেডিট করবে, কিন্তু আমি কুইক বুকস এর অ্যাকাউন্টে এটা ডেবিট করব, যেটা ব্যাংক আমাকে ডিরেক্ট ডেবিট করছে। তাহলে এখানে ধরেন কোনো ট্যাক্স নাই, ঠিক আছে। আচ্ছা, ক্লাস আমি এখানে দিব না, কোনো ট্যাক্স এখানে দিব না। টোটাল হচ্ছে আমার $2 লাখ আমি কি করছি, লোন নিছি। এটার জন্য আমি ব্যাংক ডিপোজিটে যাব, ব্যাংক ডিপোজিটে গিয়ে আমি হচ্ছে লোন পেয়েবলের যে হেডটা রয়েছে এই হেডের আন্ডারে আমি হচ্ছে এখানে কি করব, 7 ক্লোজ দিব। এখানে যে ক্লাস আরো অনেক কিছু ওপেন করা আছে এজন্য সে নোটিফাই করছে। তাহলে এটার জন্য আমার কি হওয়া উচিত, ব্যাংকে 2 লাখ টাকা ডিপোজিট হওয়া উচিত আর আমার লায়াবিলিটি বাড়া উচিত, তাই না? এখন আমি একটু খেয়াল করি, এখানে আসব, একটু মাইক্রোফোনটা মিউট করে রাখেন যদি কোনো কথা বলার না থাকে। দেখেন, খেয়াল করেন ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট এখানে 195 দেখাচ্ছে। তাহলে এটার ভিতরে আমি প্রবেশ করি, এই দেখেন একে ডিপোজিট হয়েছে কত, $2 লাখ। এরপরে আমি যদি কোথায় যাব, এটা গেল হচ্ছে আমার ব্যাংক, আর লায়াবিলিটিতে থাকবে, তার মানে এই রিপোর্টেরই আমার লায়াবিলিটিতে যাইতে হবে, লোন পেয়েবল 2 লাখ। তাহলে আমার অ্যাসেটও বেড়েছে, লায়াবিলিটিও বেড়েছে।
এখন বলেন যে এতটুকু ক্লিয়ার কিনা, যে আমি প্রথমে যে লোনটা নিলাম এই লোনের জন্য এই জার্নালটা আমার ঠিক আছে কিনা বা রেকর্ডিংটা ঠিক আছে কিনা, কেউ একজন বলেন এতটুকু ক্লিয়ার কিনা। জি ভাই ক্লিয়ার। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে 1 মাস পরে আপনাকে কি দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, এটা মান্থলি ইনস্টলমেন্ট। এখন এখানে মান্থলি ইনস্টলমেন্ট আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আবার মানে আপনার হচ্ছে ইনস্টলমেন্ট দেওয়ার ডেট আসবে। এখন আমি একটা ইনস্টলমেন্ট দিব কত ডলারের, এখানে আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত আসছে 8864.12, এর মধ্যে আমার 7864.12 আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর 1000 আছে ইন্টারেস্ট। এখন এটা কিভাবে আসছে, এখানে সুদ ফর্মুলা দেয়া আছে, এই ফর্মুলার মাধ্যমে চলে আসছে। আপনার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট তো সেমই থাকবে, প্রত্যেক মাসে সেমই থাকবে। আপনি টোটাল 24টা ইনস্টলমেন্ট দিবেন, 24 মাস পরে গিয়ে দেখবেন আপনার ব্যালেন্স 0, মানে আপনার ব্যাংক আর আপনার কাছে কোনো টাকা পাবে না। আর এখানে আপনি যখন 2 লাখ টাকা থেকে যখন 8864 টাকা মানে $64 যখন আপনি পে করবেন, পে করার পরে আপনার অবশিষ্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট কত থাকবে, এটা কিন্তু এই অ্যামাউন্ট বিয়োগ হবে, এটা কিন্তু বিয়োগ হবে না, কারণ এই $1000 হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে বিয়োগ হয় না। তার মানে আপনি $2 লাখ আপনি লোন নেয়ার পরে 1 মাস পর, অর্থাৎ একটা কিস্তি যখন আপনি পরিশোধ করলেন ব্যাংকে, করার পরে আপনার $7864.12 কিন্তু লোন শোধ হয়ে গেল। এখন অবশিষ্ট লোন রইল কত, 1,92,135.88, এবং এই অ্যামাউন্টটা আপনার পরের মাসে গিয়ে কিন্তু ওপেনিং ব্যালেন্স হিসাবে থাকবে, এবং এইটার উপরে আবার 4% ইন্টারেস্ট হবে $960। সো এটাকে বলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আপনারা কি এটার নাম কখনো শুনছেন আগে? ব্যাংক কিন্তু ব্যাংক ব্যাংক কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অনুসারে কিন্তু তারা কি করে, ক্যালকুলেশন করে, যে আপনার প্রত্যেক মাসে যে পরিমাণ আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পরিশোধ করতেছেন ওইটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপরে ইন্টারেস্ট হয়। এভাবে ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে থাকবে আর প্রিন্সিপাল অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু দুইটা মিলে আপনার যোগফল কিন্তু অলওয়েজ ইনস্টলমেন্ট অ্যামাউন্ট যেটা থাকবে ওইটাই থাকবে। ভাইয়া এইখানে এইটা কি আপনার বানানো এই ইয়েটা, মানে ক্যালকুলেশনটা? কেন? কারণ হলো কি ভাইয়া, বাংলাদেশের ব্যাংক গুলোতে আপনি যদি 8,000 টাকা পেমেন্ট করেন, ও 7,000 টাকা যাবে হলো গিয়ে ইন্টারেস্টে, আর 1,000 টাকা যাবে প্রিন্সিপাল। না 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 না, এটা আপনার ভুল ধারণা, এটা ভুল ধারণা। এটা একজন আমার এক ফ্রেন্ড ফ্ল্যাটের জন্য লোন নিয়েছে, সে 12 বছরের জন্য লোন নিয়েছে। হ্যাঁ, 5 বছর পরে যে সে বলছে যে ঠিক আছে আমি এখনই সব পেমেন্ট করে দেব, ঠিক আছে। পেমেন্ট করতে গেছে, যা দেখে কি যে তার ইন্টারেস্ট যা ছিল সেগুলা গেছে, আর প্রিন্সিপালের থেকে মাত্র 1 লাখ না 1.5 লাখ টাকা। আচ্ছা, এটার কারণটা হয়েছে কি ভাইয়া, আপনার যত কিস্তির পরিমাণ যত বেশি হবে তত ইন্টারেস্টের রেটটা মানে ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা এটা তত বাড়বে, ঠিক আছে। এইটাই একটা জিনিস খেয়াল করেন, এইটাই যদি আমি 5 বছরে করি, এই 2 লাখ টাকা সে 5 বছরে দিবে, তখন কিন্তু এই রেটটা কিন্তু মানে 1,000 টাকার থেকে কিন্তু আরো বেড়ে যাবে, তখন 1,000 টাকা হবে না, আরো বেশি হবে। অর্থাৎ এটার আপনার যে সিস্টেমটা, এটা বাংলাদেশের রুলস অনুযায়ী করা, ঠিক আছে, এটা একেবারে বাংলাদেশি রুলস অনুযায়ী করা, এবং ইন্টারন্যাশনালি এভাবেই করে, লোনের যে ইনস্টলমেন্ট গুলো এভাবেই করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার টার্মস যত বেশি হবে এই ইন্টারেস্টের অ্যামাউন্ট তত বেশি হবে, আর টার্ম যত কম হবে ইন্টারেস্টের অ্যামাউন্ট ততই কম হবে। এটা হচ্ছে আপনার এই আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলেই বুঝবেন, ঠিক আছে। এবং এইভাবেই করা হয়, এটা আমি নিজেও প্র্যাকটিক্যালি লোন নিয়ে এটা কিন্তু আমি ভেরিফাই করে দেখেছি, ঠিক আছে। সো ওনার 12 বছরের নামে করা ছিল, যে এই জন্য উনি যদি এখন টানে, অর্থাৎ এখন যত বেশি টানবে তত ওনার আসল টাকা বেশি যাবে, এখন ইন্টারেস্ট কম যাবে। ওই যে বললাম যে আপনি যত সময় যাবে, এটা একটু খেয়াল করেন, প্রথমে 1000 ছিল, এবার 960, তারপর 921, 881, 841, 801, 761, 720, এভাবে কিন্তু কমতে থাকবে, আর এই অ্যামাউন্টটা কিন্তু বাড়তে থাকবে প্রিন্সিপাল অ্যামাউন্ট।
দেখেন লাস্টে গিয়ে কিন্তু 8,800 হয়েছে, আর এখানে ছিল কত 7,800। সো এটা যত নিচের দিকে নামবেন প্রিন্সিপাল অ্যামাউন্ট তত বেশি হবে। আচ্ছা যাকে, এখন আমাদের মূল বিষয়, মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কিভাবে রেকর্ড করবেন আর সেখানে আপনার ইন্টারেস্টটা কিভাবে যাবে। প্রথমত যে আমরা স্বাভাবিকভাবে লোন নিলে যে জার্নাল হয় সেটা আমরা দিয়েছি, সো এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। এখন $1,000 আপনার ইন্টারেস্ট আসছে। এখন এই $1,000 ইন্টারেস্টের জন্য জার্নাল কি হবে বলেন? আমি এখনো পেমেন্ট করি নাই, কিন্তু এটা জার্নাল কি হবে? আগে তো আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। এই ইন্টারেস্টের জার্নাল কি হবে কে বলতে পারবেন? বলেন, কে বলতে পারবেন? এটা হলো গিয়ে ভাইয়া ইন্টারেস্ট হলো ডেবিট আর হলো গিয়ে ব্যাংক ক্রেডিট। নো নো নো, ইন্টারেস্ট ডেবিট ঠিক আছে, আর লোন পেয়েবল হবে ক্রেডিট, কারণ আমি তো এখনো তাকে টাকাটা দেই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট ডেবিট, লোন পেয়েবল, ক্রেডিট, তার মানে লোন পেয়েবল আমার বাড়বে। পরবর্তীতে আমি যখন এই পেমেন্টটা করে দিব তখন আমার এখান থেকে এটা অ্যাডজাস্ট হবে। কিভাবে হয় আমি দেখাচ্ছি। তাহলে এখন আমি $1,000 একটা কি দিব, জার্নাল দিব। এটা আমি ধরেন আমি হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু আমার মান্থলি পেমেন্ট করতে হবে, 1 মাস পর পর পেমেন্ট করতে হবে। আপনি চাইলে আগেও করতে পারেন। আপনি বলতেছেন যে আগে হলো কি ইন্টারেস্টটা রেকর্ড করতে হবে তারপরে যে পেমেন্ট করতে হবে। সরি আমি এটা বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি পেমেন্টটা আগে করতে পারেন, সমস্যা নাই। তবে পেমেন্ট আগে করার চাইতে আপনি আগে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা আগে করবেন, একই ডেটেই করবেন, বাট আগে এটা করবেন। ধরেন আমি এখানে এসে সরি ইন্টারেস্ট এক্সপেন্স যদি আমি ডেবিট করি, তাহলে এখন আমি জার্নালে যেতে হবে আমাকে। এই যে জার্নালে যাব, জার্নালে গিয়ে এখানে এসে আমি কি করব, সেম অর্থাৎ যেহেতু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কি আমার একটা ইনস্টলমেন্ট দেওয়ার সময় আসবে, মানে 1 মাস পরে আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখানে এসে আমি কি লিখবো, এখানে লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স কত লিখবো, এখানে আমার ইন্টারেস্ট কত আছে $1,000, তাহলে আমি এখানে লিখবো কত $1,000। আর ক্রেডিট কি হবে, লোন, কারণ আমি তো এখনো পেমেন্ট করি নাই। এই যে লোন পেয়েবল $1,000। এরপর কোনো ট্যাক্স দিব না, না দিয়ে আমি জাস্ট এটা 7 ক্লোজ করব। তাহলে আমার এই জার্নাল চলে গেল। এখন আমি ইনস্টলমেন্ট দিব। এখন এটার জার্নাল কি হবে বলেন, কে বলতে পারবেন? এটা অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে ভাইয়া, তা না হলে কিন্তু এগুলো ক্যালকুলেশন করতে পারবেন না। লোনের কিন্তু অনেক কাজ আসে। এখন ওই আর্জেন্টিনালি আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, হ্যাঁ, আর লোনটা কি হবে বলেন? ডেবিট হবে। রাইট, ভেরি গুড। তাহলে আমি কি করব এখন, এই যে নিউতে গিয়ে আমি জার্নালে যাব। জার্নালে গিয়ে আমি যে ডেটে আমি দিব আর কি, এখন আমি ধরে নিচ্ছি যে এই ডেটে আমি দিয়েছি, বাট আপনি ফিজিক্যালি যখন যেই ডেটে পেমেন্ট হবে সেই ডেটটাই এখানে জার্নাল ডেটে দিবেন। তাহলে আমি এখানে লিখবো লোন পেয়েবল কে ডেবিট করব। কত টাকা, এখানে কত টাকা হবে এখানে বলেন? 8,864 হবে নাকি 7,864 হবে বলেন? না, ইনস্টলমেন্টের টোটাল সব ইয়েস, 8,864.12, 8,864.12। এখন ব্যাংক হবে কি ক্রেডিট, ব্যাংক হবে ক্রেডিট, সেম অ্যামাউন্টই, কারণ আমাকে তো ইন্টারেস্টও দিতে হবে, আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্টও দিতে হবে। আচ্ছা ওকে, এখন আমি এটাকে জাস্ট 7 ক্লোজ করব। আচ্ছা এখন ভাইয়া জি। একটা কোশ্চেন বলতেছি, এটা কি এরকম করা যায় তো লোন পেয়ে বলে আমি 7,000 কত ডলার জন্য আছে ওইটা দিলাম? না 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 না, এটা সিস্টেম না, এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি আপনি নিজে যদি লোন নিয়ে থাকেন তাহলে দেখবেন যে ব্যাংক আপনার কাছে এই ইনস্টলমেন্ট অ্যামাউন্ট যেটা সেটাই আপনার কাছে নিবে। ঠিক আছে,
এখন কত ইন্টারেস্ট আর কত হচ্ছে প্রিন্সিপাল এটা কিন্তু ব্যাংক আপনাকে বলবে না, ঠিক আছে? না বলবেন না। এই অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। এখন আমি তো একটা কিস্তি তো পরিশোধ করে ফেলছি, এখন আমি যদি আমার এই লোন অ্যামাউন্টে যেটা দেয়া আছে, যে লোন আমি যেটা নিয়েছি, এই লোনের ফিগার এখন কি আমার 2 লাখ থাকবে নাকি 1,92,135.88 হবে বলেন, কত থাকার কথা? 1,92,000 হবে। আচ্ছা, তাহলে আমি এখন ব্যালেন্স শিটে গিয়ে যদি চেক করে দেখি যে আমার এই অ্যামাউন্টটাই ব্যালেন্স থাকে বা এটাই থাকার কথা, এর চেয়ে যদি কম বেশি হয় তাহলে বুঝবো যে আমার এখানে কোনো সমস্যা আছে। আর যদি আমার এটা ফিগার যদি এর সাথে একদম ম্যাচ করে তাহলে বুঝবো যে না, ওকে ফাইন, আমার অ্যাকাউন্টটা এখানে, আমার রেকর্ডটা একদম প্রপারলি ঠিক আছে। তাহলে আমি রিপোর্টে যাই, রিপোর্টে গিয়ে আমি ব্যালেন্স শিটে যাব সরাসরি। আচ্ছা, আমি ব্যালেন্স শিটে আছি, এখান থেকে এটাকে আমি রিলোড দিই তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ওইটার আগে এটাই হয়ে গেছে। আচ্ছা দেখেন, 1,92,135 যে লোন পেয়েবল 1,92,135.88। আমার এখানে কি ছিল? 1,92,135.88। এখন এটা যদি আমি একটু ডিটেলে দেখতে চাই, দেখেন যে লোন, এটা হচ্ছে লেজার, মানে লোন পেয়েবলের লেজার অ্যাকাউন্ট। প্রথমে এখানে আমি দেখতে পেয়েছিলাম যে আমার 1 তারিখে কত আছে, 2 লাখ এবং $1,000 আমার কি ছিল, ইন্টারেস্ট এক্সপেন্স ছিল 1,000 এবং আমি পেমেন্ট করছি এত, এখন আমার ব্যালেন্স হচ্ছে এত। এখন বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ বুঝতে পারেনি এরকম কারো মানে কোনো ইস্যু আছে কিনা? এখন ইন্টারেস্ট এক্সপেন্স যেটা $1,000, এটা কি আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আসার কথা না? আমি একটু চেক করে দেখি আসছে কিনা। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স $1,000। এখন বলেন আমার রেকর্ডিংটা ঠিক আছে কিনা, একদম টু দা পয়েন্টে, মানে একদম কারেক্ট রেকর্ড হয়েছে কিনা বলেন, এবং কুইক বুকস সঠিকভাবে রেকর্ড করতে পেরেছে কিনা। ওকে, এটা লোন কিন্তু আপনার এমন কোন বিজনেস নাই যারা লোন নেয় না, ঠিক আছে? লোন কিন্তু অবশ্যই নিবে এবং এই ধরনের ট্রানজেকশন অহরহ পাবেন। আশা করি এ ধরনের যদি কোনো ট্রানজেকশন আসে তাহলে আপনারা এটা রেকর্ড করতে পারবেন। আর এই ক্যালকুলেশন এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, টেনশন করার কোনো কারণ নাই। সে বলবে যে আমার এই হচ্ছে ইনস্টলমেন্ট, এই হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টের হিস্টোরি, তুমি এটা এখানে রেকর্ড করে দাও। বাট আমি এটা করে রাখছি আপনাদের বোঝানোর জন্য, এবং এইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার রুলস, এবং এখানে যেভাবে ক্যালকুলেশন হয়েছে লোনগুলো এভাবেই ক্যালকুলেশন হয়। এটা সবচেয়ে ভালো হতো আরো যদি অটোমেশনটা ওইখান থেকে ফাইনাল হয়ে যেত না। ওটা এত অটোমেশন তো ভাইয়া, এটা তো সফটওয়্যার, ওর তো একটা লিমিটেশন আছে। আপনি পার্সেন্টেজ বসাই দিব অটোমেটিক, মানে আপনাকে এখানে এক্সেল এর হেল্প নিতেই হবে, ঠিক আছে? মানে আপনি যেটা বলতেছেন এই কাজগুলো অটোমেটিক্যালি করবে। সো এটা হয়তো অদূর ভবিষ্যতে হতেও পারে, বাট এই মুহূর্তে এই মানে ফাংশনটা এখনো কুইকবুকসে নাই। আপনাকে এক্সেলে এটা করে জাস্ট এখান থেকে মানে অ্যামাউন্ট গুলো নিয়ে আপনার এখানে জাস্ট জার্নাল করে করে দিতে হবে, তাহলে আপনার এটা প্রপার ওয়েতে আপনার রেকর্ড কমপ্লিট হবে। এখন বলেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করার কিছু আছে কিনা? আচ্ছা, আমি হাতে যেহেতু সময় একটু কম, আপনাদের একটু দেখাই যে কুইকবুকস ডেস্কটপ যদি শিখতে চান, এই হচ্ছে আমি এখানে, সরি এটা তো আপওয়ার্ক না, ডেস্কটপ আর অনলাইন কি ভাই ইয়াটা ফিচার একই রকম না? না একটু ডিফারেন্ট আছে। আমি বলে দিচ্ছি, ড্যাশবোর্ডে একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি একটু ওপেন করি। আর ফ্রি অ্যাকাউন্ট করার একটা মানে লিংক আমি দেখি এখান থেকে দেওয়া যায় কিনা। এখান থেকে মানে আপনার ফ্রি অ্যাকাউন্ট করাটা একটু ডিফিকাল্ট, অনলাইনের মতো এত ইজি না। আবার এটা আবার 1 মাস না, এটা 6 মাস থাকে। ও ডেমো কপি পাওয়া যায় না?
ডেমো বলতে আপনি এখানে প্র্যাকটিস করার জন্য করতে পারেন, মানে ফ্রি করতে পারেন। দেখি এটা ওপেন হয় কিনা, আমি তো বেশ কয়েকদিন ধরে কিছুদিন ধরে ওপেন করি না। এটা হচ্ছে 6 মাসের আপনাকে ফ্রি ট্রায়াল দেয়, 6 মান্থ। এখানে আবার লাইসেন্স লাগে, তো ফ্রি লাইসেন্স পাওয়া যায়। আমি আপনাদের একটা লিংক দিয়ে দিবেন, ওই লিংকে গিয়ে আপনারা ই করতে পারেন। এটা শিখে রাখেন, কারণ কুইকবুকস অনলাইনের পাশাপাশি ডেস্কটপেরও কিছু কাজ থাকে এবং এটা একটার সাথে আরেকটা রিলেটেড। আর এখানে তেমন বেশি সময় আপনাকে দিতে হবে না। কি দিছে এটা? আচ্ছা, আমার অ্যাপসটা মনে হয় হয়ে গেছে। অনেকদিন ধরে ঢুকি না তো, আবার চাচ্ছে। আচ্ছা, এটা মনে হয় দেখাইতে পারলাম না। জি, এটা একটু দেখে দেন, আর পাশাপাশি আরেকটা জিনিস একটু দেখাবেন, সেটা হচ্ছে মাল্টি কারেন্সিটা। মানে কয়েকদিন আগে আমার একটা মাল্টি কারেন্সি আসছিল, মানে রেকর্ড করতে হবে আর কি, ইনভয়েস রেকর্ড করতে হবে। তাছাড়া ওটা কোনো কিছু করতে পারি না। আপনি মাল্টি কারেন্সি অন করে নিবেন, অন করেই তো করা যায়। আসলে আমি তো, আপনি যেগুলো শিখেছেন আমি তো এটাই শিখছি। এর বাইরে আপনি আমি নিজে ভয় পাই, কারণ ভয়ের কিছু নাই। আপনি মাল্টি কারেন্সি তো ভাইয়া শিখাইছিল, মাল্টি কারেন্সি সেটিংসে যাবেন না, সেটিংসে গিয়ে মাল্টি কারেন্সি অন করে নিবেন। অন করে আপনি যখন ইনভয়েস করবেন, অন করে তখন আপনি যখন যে কারেন্সিতে ইনভয়েস করবেন ওই কারেন্সি দিয়ে আপনি ইনভয়েস করে ফেলবেন। ওখানে লেখা ছিল যে মাল্টি কারেন্সিতে রেকর্ড করতে হবে এবং এটা আপনার হচ্ছে রিকনসাইল করতে হবে। তো আমি তো রিকনসাইল দেখে তো আমি মানে ভয় পেয়ে গেছেন। এটা রিকনসাইল কিভাবে করব, এই আর কি ব্যাপার। আমার কামটা দিয়ে দিতাম তার গ্রুপে। ভাই কালকের কামটা আপনি নিলেই তো হইতো। আচ্ছা শুনেন, ডেস্কটপের, হ্যাঁ ডেস্কটপের একটা লিংক আমি দিয়ে দিবনি। আর হচ্ছে আমরা যেমন এখানে কুইকবুকস অনলাইনে যেমন ড্যাশবোর্ডে আমরা এইভাবে দেখতে পাই, ওইটার এইভাবে ড্যাশবোর্ডটা এইভাবে থাকে না। ওইটা হচ্ছে আপনার শালার ওটা ওপেন হলে ভালো হইতো, কিন্তু একটু হবে। কিন্তু আমি আমি এখানে অনেক কাজ করেছিলাম, কিন্তু এটা অনেকদিন ধরে ওপেন করি না তো, এই জন্য শালারা ই করে দিছে। কারণ কি ভাই, দুটাই জানা থাকলে সুবিধা হলো। হঠাৎ করে মানে একটা কাজের পাশাপাশি আরেকজন হয়তো এটা শিখবেন, আপনার অনেক কিছু শেখার বাকি আছে, এগুলো শিখবেন, অনেক কিছু শেখার বাকি আছে। আপনার যেহেতু যে নলেজটা এখন হয়েছে, এই নলেজটা কাজে লাগিয়ে এখন বাকি যেগুলো আছে সব শেখার চেষ্টা করবেন। বাকির জন্য গুগল মামা মামি আছে না? হ্যাঁ, গুগল আছে, ইউটিউব আছে, ইউটিউব আছে, এগুলো হেল্প নিবেন। তারা কি জন্য আছে? না অবশ্যই ভাই হেল্প নিব, কিন্তু আপনি একটু দেখা দেন, তারপর পদ্ধতিতে যা হেল্প লাগে সেটা তো অবশ্যই নিব, এটা তো নিতে পারবো। আপনি একটু দেখা দিলে আমাদের জন্য আর কি সুবিধা হবে। আচ্ছা, আপনার দরকার হলে আপনাকে আমি পরে দেখাবেন, এখন এটা ওপেন করতে সময় লাগবে। আমি এটা ওপেন করে রাখি, আপনি প্র্যাকটিস করতে থাকেন। আমি ফ্রি টাইম দিলে আপনি ওই টাইমে জয়েন হয়েন, আপনাকে আমি দেখাই দিবনি। ঠিক আছে, সমস্যা নাই। আরো যদি কেউ জয়েন হইতে চান আপনাদের, আমি ফ্রি টাইমে আধা ঘন্টা 1 ঘন্টা এই ডেস্কটপ নিয়ে আপনাদের হচ্ছে একটা মানে বেশি সময় লাগবে না, আধা ঘন্টা দেখা দিলে হয়ে যাবে। হ্যাঁ আমি দেখাই দেবো, জাস্ট আপনাদের প্রাইমারি একটা ধারণা দিয়ে দিব যে কোথায় গেলে ইনভয়েস হবে করতে পারবেন, কোথায় গেলে আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন। হ্যাঁ, কোথায় গেলে আর কি ইনভয়েস করতে হবে, কোথায় থেকে কোন রিপোর্টটা পাবো, এটা দিলে হবে। আমার তো অনলাইন তো জানা আছে ইন্টারনেট। ঠিক আছে, আমি ওইটুকু আমি হেল্প করতে পারবো, অসুবিধা নাই, আপনাদের দেখাই দিবনি। আর হচ্ছে আরেকটা মাল্টি কারেন্সিটা আপনি দেখেন রিকনসাইল কিভাবে হয়, এটা আপনি ইউটিউব দেখেন, না পারলে আপনার হচ্ছে হেল্প করার যদি প্রয়োজন হয় আমি করবনি। ঠিক আছে, তো এখানে ওকে। আর হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আগে দাঁড়ান, তাতে পরে খুঁজে পাওয়া যায় না। ভাইয়া জি, অ্যাসাইনমেন্ট গুলো কি দেখছিলেন?
হ্যাঁ, অনেকগুলো দেখছি, অনেকগুলো বাকি আছে, বাকি সব দেখে দিব। আর শোনেন, আজকে আপনাদেরকে আমি জেরোর ফাইনাল প্রজেক্ট দিব। আপনাদের তো অনেক বাকি অ্যাসাইনমেন্ট, কবে দিবেন এগুলো? 6 নাম্বার অ্যাসাইনমেন্ট তো বলেন। আজকে দিয়েন না ফাইনাল অ্যাসাইনমেন্ট ভাইয়া। কবে দিবেন বলেন, কবে দিব? নেক্সট ক্লাসে দেন, কারণ হলো কি আজকে থেকে নিয়ে নেক্সট ক্লাসের মধ্যে ওই যারা বাকি আছে অ্যাসাইনমেন্ট করার তারা সবাই করে ফেলি আমরা। আচ্ছা। তারপরে আবার